জয় হিন্দ প্রিয় স্টুডেন্টস, তোমাদের জন্য আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব কোয়ান্টাম তত্ত্ব থেকে, অর্থাৎ কোয়ান্টাম থিওরি বা কোয়ান্টাম মেকানিক্স বা কোয়ান্টাম ফিজিক্স বলা হয়। ঠিক আছে, সেখান থেকে খুবই গুরুত্বপূর্ণ টপ মোস্ট সেটা হচ্ছে 10টা খুব খুব ইম্পর্টেন্ট, এবং করে মন দিয়ে দেখো যাতে করে অনেক কিছু কথা বলা থাকবে, কারণ ওই কোশ্চেনগুলোর মধ্যে অনেক কিছু থিওরি আলোচনা থাকবে, যাতে করে পুরো চ্যাপ্টারটা তোমাদের এখানেই ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ মাত্র এই কয়েকটা কোশ্চেন করলেই তোমাদের পুরো চ্যাপ্টার খতম। ঠিক আছে, কোশ্চেনগুলো করলেই মোটামুটি তোমাদের যে সিলেবাস অর্থাৎ এই চ্যাপ্টারটা ক্লিয়ার হয়ে যাবে, এবং তোমাদের থিওরি থেকে বা আগামী পরীক্ষায় যে কোশ্চেনগুলো আসবে হয় এই কোশ্চেনগুলোই আসবে, অথবা সেম টাইপের কোশ্চেন আসবে, এর বাইরে সেরকম কিছু আসবে না। যেহেতু 4 থেকে 5 নাম্বার আছে এমন কিছু নয়, আদার্স বোর্ড এক্সাম থেকে, নিট থেকেও বা জয়েন্ট থেকেও এই ধরনের কোশ্চেনগুলি তোমাদের জন্য আসবে, এবং সেই ধরনের খুব খুব গুরুত্বপূর্ণ টোটাল 10টা কোশ্চেন আমরা আলোচনা করব। ভালো করে ভিডিওটা দেখতে থাকো। প্রথম কোশ্চেনটা বলেছে যে 600 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের একটি একবর্ণী আলোক উৎস 3.3 × 10⁻³ ওয়াট এত ক্ষমতা নিঃসরণ করে। এই উৎস দ্বারা প্রতি সেকেন্ডে গড় নিঃসৃত ফোটনের সংখ্যা কত? আচ্ছা, এখানে আমাদের কিছু তথ্য দিয়ে দিয়েছে। ঠিক আছে, এটা 1 নম্বর কোশ্চেন আমরা আলোচনা করছি। এখানে বলেছে 600 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে ল্যামডাটা দিয়ে দিয়েছে 600 ন্যানোমিটার। ওকে, এখানে থিওরিও থাকবে, ম্যাথমেটিক্যাল প্রবলেমও থাকবে, সব মিলিয়েই আমাদের এই ভিডিওটা। ওকে, অর্থাৎ এক ভিডিওতেই মানে বলতে পারো ওয়ান শট ভিডিও, ওয়ান শটের মধ্যে পুরো চ্যাপ্টারটা তোমাদের ক্লিয়ার হবে। আচ্ছা, 600 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যে একটি একবর্ণীয় আলোক উৎস 3.3 × 10⁻³ ওয়াট ক্ষমতা নিঃসরণ করে। তাহলে পি এর মান, পি মানে ক্ষমতা, 3.3 × 10⁻³ এত ওয়াট। ওকে, এখন বলেছে যে ওই উৎস দ্বারা প্রতি সেকেন্ডে গড় নিঃসৃত ফোটনের সংখ্যা কত? নিঃসৃত ফোটনের সংখ্যা যদি n হয় আর টি সেকেন্ডে যদি n হয়, তাহলে 1 সেকেন্ডে মানে হচ্ছে n/t, এর মানটা আমাদের বার করতে হবে। ঠিক আছে, এখন তোমাদের কিছু কথা মনে রাখবে, আর এক্ষেত্রে মনে রাখবে প্ল্যাঙ্কের যে কনস্ট্যান্ট অর্থাৎ 6.623 বা 626 ধরা হয়, মানে ইন্টু 10⁻34 জুল সেকেন্ড, বা এটাকে আমরা এরকম ভাবে লিখে নিতে পারি 6.63 10⁻34 জুল সেকেন্ড। ঠিক আছে, এর জন্য দেখো আমাদের ক্ষমতা এইখান থেকে আমরা শুরু করব। পি মানে কি? কৃতকার্য বাই টাইম। এখানে ওয়ার্ক ডান বলে আমি লিখছি, যেহেতু এখানে ডব্লু মানে ওয়াট লেখা হয়েছে। ঠিক আছে, তাহলে কোনো অসুবিধা নেই, ওয়াটটা এখানে ডব্লু লেখাই যায়, W/T। ওকে, এখন এই W/T মানে কত? ডব্লু মানে কি পরিমাণ সে ফোটন নিঃসরণ করবে, সেটা ডিপেন্ড করছে যে এক বর্ণে আলোক উৎস যখন কোনো ধাতব পাতের উপর এসে পড়ছে। ধরো এটা একটা ধাতব পাত, ঠিক আছে, এই ধাতব পাতটার উপর এসে যখন এই লাইটটা পড়ছে এখান থেকে, অর্থাৎ এই লাইটটা যখন এসে পড়ছে, তখন E = H নিউ পরিমাণ শক্তি নিয়ে আসে। তার মানে হচ্ছে এতটাই সে কাজ করতে পারবে, যতটা সে শক্তি নিয়ে আসছে ততটাই কাজ করতে পারবে। তাহলে এটাকে লিখতে পারি E/T। ই মানে হচ্ছে H নিউ বাই টি, এইচ মানে হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, নিউ মানে হচ্ছে আলোটা কম্পাঙ্ক, নিউ সমান কম্পাঙ্ক, যে লাইটটা এসে পড়ছে সেই লাইটটার কম্পাঙ্ক। ঠিক আছে, আর এটা মানে হচ্ছে C/λ, কারণ তোমরা জানো যে C = নিউ ল্যামডা। এই সূত্রটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। তাহলে এখান থেকে আসছে কি H × C/λ × 1/T। কিন্তু দেখো সে তো আর একটা ফোটন আনছে না, সে যদি একটা ফোটন আনতো তাহলে এই কাজটা করতো। সে আনছে, আমি ধরে নিচ্ছি যে n সংখ্যক ফোটন আনছে, মানে এই যে লাইটটা এসে পড়ছে এর মধ্যে n সংখ্যক ফোটন আছে, তাহলে এখানে একটা n গুণ হয়ে যাবে, অর্থাৎ এই যে এর মানটা এখানে NH নিউ হয়ে যাবে, তার মানে NCH, অর্থাৎ এখান থেকে পাচ্ছি NCH/λT। তাহলে কি পেলাম? P সমান এটা। ঠিক আছে, দেখো থিওরি কিন্তু তোমাদের ক্লিয়ার হবে বলেছি, তোমরা ভালো করে বুঝো, এই জায়গাগুলো খুব ভালো করে ক্লিয়ার করবে। আশা করছি তোমরা পুরো চ্যাপ্টারটা একবার পড়ে নিচ্ছ বা পড়ে নেবে আগামী দিনে, এবং পড়ে নেওয়ার সাথে সাথে কোশ্চেনগুলোকে দেখে নেবে, তাহলে তোমাদের কোনো কিছুই আটকাবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো আমাদের বার করতে কি হবে, n/t এর মানটা আমরা বার করব। তো এখান থেকে একটু আলাদা করে নাও, n/t = P × λ / CH। আচ্ছা, P মানে কত? কত ওয়াট? 3.3। তাহলে 3.3 × 10⁻³ এত ওয়াট। ল্যামডা মানে কত? দেখো 600 ন্যানোমিটার, এটাকে মিটারে করে নাও, 600 × 10⁻৯। ন্যানো মানে 9, মনে রাখবো এইভাবে, ন্যানোর দন্তনা আছে আর 9 এর n আছে বা দন্তনা আছে। ঠিক আছে, ডিভাইডেড বাই আলোর গতিবেগ 3 × 10⁸। এই সি এর মান হচ্ছে আলোর গতিবেগ, আর এইচ মানে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্কের নাম অনুসারে তিনি এখানে আমাদের যে কোয়ান্টাম মেকানিক্সের সূচনা, সমারফিল্ড, ম্যাক্স প্ল্যাঙ্ক, নিলস বোর, এরকম আদার্স যে বিজ্ঞানী, আইনস্টাইন, তাদের নাম থেকে এগুলো সব আমরা মনে রাখতে হবে। 63 × 10⁻34। আচ্ছা, এখানে একটা ক্যালকুলেশনের সুবিধার্থে, যেহেতু তোমাদের ক্যালকুলেটর যদি ইউজ করতে নাই দেয়, তো সেক্ষেত্রে তোমরা এই কাজটা করতে পারো, যদি ইউজ করতে দেয় কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, দেখো এই 3 × 6.63 এই মানটাকে আমরা লিখছি, আমরা কত একটা ক্যালকুলেশনটা করে রাখছি, 3 × 6.63 এটাকে দেখো আমরা প্রায় লিখবো 3 × 3 = 9, 3 × 6 = 18,
হাতে রইলো 1, 3, 6, 18 একে 19, মানে 19.8 নয়, তো এটাকে প্রায় আমরা 20 ধরে নেবো। সবসময় মনে রাখবে 3 × 6.63 এই মানটাকে আমরা প্রায় 20 ধরে নেবো। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখো। আচ্ছা, তাহলে আমরা মানগুলো এখান থেকে প্লট করছি। দেখো কোথায় করা যায়, এই জায়গাটা আমি ক্যালকুলেশনটা শেষ করছি। 3.3 × 600। আচ্ছা, আমি 10-এর পাওয়ারগুলো আলাদা করি। 3.3 মানে 33, এখানে একটা 10 বাদ যাবে, মানে 33 × 10⁻⁻4 ইন্টু 6, এখানে দুটো শূন্য এখানে তুলে দিলে 10⁻⁻7, 6 10⁻⁻7 ডিভাইডেড বাই এই দুটোকে গুণ করে 20 ধরে নেবো বলেছি। 20 × 10⁻8 আর 34 মানে -26, 20 × 10⁻26। আচ্ছা, এটা আমাদের কোন এককে আসবে গো? n/t। n/t মানে হচ্ছে পার সেকেন্ডে কতগুলো আর কি। ঠিক আছে, আচ্ছা এটাকে আবার ক্যালকুলেট। 6 × 33, 6 × 3 = 18, 6 × 3 = 18 কে 19 বাই 20 ইন্টু আর 4 আর 7 11, উপরে উঠলে 10⁻15। আচ্ছা, এটাকে 5 দিয়ে উপর নিচে গুণ করে দাও। 198 গণিত 5 বাই 20 গণিত 5 কেন করলাম বুঝতে পারছো? 10⁻15। তাহলে এটাকে দেখো, যদি 7 × 4 = 11, হ্যাঁ 15 আসবে। তো 5 × 8 = 40, 5 × 9 = 45, আর 4 = 90, 45 আর 4 = 49, 9 হাতে 4, 5 আর 4 = 9 বাই 100 ইন্টু 10⁻15। দেখো এই 100-র একটা শূন্য কাটলাম, আর একটা 10-এর জন্য আমরা এখানে 99 ইন্টু 10⁻14 এটা করে দিলাম। দেখো এই 100 আনার জন্য 5-এর সাথে আমরা 20 গুণ করে নিচ্ছি। তাহলে এতগুলো প্রতি সেকেন্ডে ফোটন নিঃসরণ হবে। ঠিক আছে, আচ্ছা এইটা অনেক সময় এই যে মানটা আমরা এইভাবে লিখতে পারি, যদি তোমাদের অপশন দেওয়া থাকে প্রায় 9.9 ইন্টু 10⁻15। ঠিক আছে, যদি অপশন থাকে এরকম, মানে ক্যালকুলেশনের সুবিধাতে আমরা এখানেই শেষ করছি। বা এটাকে 9.9টাকে 10 ধরে নিতে পারি, 10 ইন্টু 10⁻15, ওকে, সমান 10⁻16, অর্থাৎ 10⁻16টা। এটাও কিন্তু অ্যান্সার আসতে পারে। এটা হবে কখন? তোমাদের এমসিকিউ কোশ্চেনের জন্য, নিট পরীক্ষার জন্য বা জয়েন্ট পরীক্ষার জন্য, তখন 10⁻16 অ্যান্সার থাকতে পারে। আর তোমাদের যে এইচএস পরীক্ষার জন্য এই জায়গাটা, তখন এইটাকে অ্যান্সার হিসেবে আনতে পারো। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কাহিনী। পরের প্রশ্নটা পড়ো। বলেছে যে একটা ধাতুর সূচনা কম্পাঙ্ক নিউ 0। ঠিক আছে, যখন 2 নিউ 0 কম্পাঙ্কের আলো ধাতু পৃষ্ঠে আপতিত হয় তখন নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ গতিবেগ v1। আবার যখন আপতিত আলোর কম্পাঙ্ক বৃদ্ধি পেয়ে নিউ 0 হয় তখন নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ গতিবেগ দাঁড়ায় v2। v1 আর v2-র অনুপাত কত নির্ণয় করতে হবে? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ভালো করে বুঝো। আইনস্টাইনের যে আলোকতড়িৎ সমীকরণটা, এখান থেকেই তোমাদের থিওরি ক্লিয়ার হয়ে যাবে। দেখো এটা হচ্ছে একটা ধরো ধাতব পাত। ঠিক আছে, একটা কোনো ধাতব পাত, এখানে যে লাইটটা এসে পড়ছে, এই যে লাইটটা ধরো সূর্যের মানে রশ্মি এসে পড়ছে, এর যে এনার্জিটা h⁻। ওকে, এখন আইনস্টাইন কি বলছেন যে এই h⁻ রশ্মি যখন এসে পড়ছে, হয় এর পুরোটা, মানে তিনি পুরো কোয়ান্টাম মেকানিক্সটাকে ব্যবহার করেছেন, হয় পুরোটা এর মধ্যে স্থানান্তরিত হবে অথবা পুরোটাই ব্যাক করবে। ভালো করে বোঝো, যে কিছুটা দিল কিছুটা ব্যাক করলো, মানে প্রতিফলিত হলো, এটা কিন্তু হবে না। হয় পুরো লাইটটাই মানে পুরো ফোটনের শক্তিটাই পাবে সে, না হলে পুরোটাই প্রতিফলিত হয়ে ফিরে যাবে। এখন যদি পুরোটা পেয়ে যায়, ধরে নিচ্ছি পুরোটাই পেলো, এই পুরোটা পাওয়ার জন্য এর তো একটা ওয়ার্ক ফাংশন বা কার্য অপেক্ষক আছে, যেটা হচ্ছে যে তোমরা জানো যে এখানে নিউক্লিয়াসের চারপাশে, এটা ধরো নিউক্লিয়াস, এর চারপাশে তো ইলেকট্রন গুলো ঘুরছে, মানে একটা গোলাকার তল, অর্থাৎ এখানে বৃত্ত নয়, কিন্তু আবার বলছে এটা বৃত্ত না, একটা গোলাকার তল, তার মধ্যে যে কোনো জায়গায় কক্ষপথে ইলেকট্রন গুলো ঘুরছে। এই ইলেকট্রন গুলো, এদের মধ্যে তো একটা আকর্ষণ বল কাজ করছে, অর্থাৎ স্থির তড়িৎ বল। সেই তড়িৎ বলটাকে কাটিয়ে তারপর ধাতব পৃষ্ঠ থেকে তো বার করতে হবে ইলেকট্রনটা। মানে হচ্ছে অলরেডি এদের মধ্যে একটা আকর্ষণ বল থাকার জন্য, এর মধ্যে অলরেডি একটা আকর্ষণ বল থাকার জন্য এখান থেকে বার করতে গেলে আমাকে ন্যূনতম একটা এনার্জি লাগবেই লাগবে। বুঝতে পারা গেছে যে এই নিউক্লিয়াস এবং এখানে নিউক্লিয়াস আর ইলেকট্রনের যে আকর্ষণ বল, অর্থাৎ এই ধাতব পৃষ্ঠের মধ্যে ইলেকট্রনটাকে আটকে রাখার যে ক্ষমতা, এই ক্ষমতাটাকে ওভারকাম করতে হয়, যেটা হচ্ছে আমাদের w0, অর্থাৎ যেটা হচ্ছে ওয়ার্ক ফাংশন বা কার্য অপেক্ষক। ন্যূনতম যে এনার্জিটা দিলে তারপর ইলেকট্রন বেরোবে, সেটা হচ্ছে কার্য অপেক্ষক। আর যখন ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, ধরে নাও যে এখান থেকে এরপর ইলেকট্রন বেরিয়ে এলো, ঠিক আছে, সে যে ম্যাক্সিমাম এনার্জিটা নিয়ে বেরোবে, ধরে নিচ্ছি ই ম্যাক্স, অর্থাৎ এই টোটাল যে h⁻ পৌঁছাচ্ছে, সেটা একটা পার্ট নষ্ট হচ্ছে কোথায়, একটা পার্ট নষ্ট হচ্ছে বা চলে যাচ্ছে এখানে কার্য অপেক্ষককে ওভারকাম করতে, আর একটা পার্ট যেটা পড়ে থাকছে সেটা ওই ইলেকট্রনটা ম্যাক্সিমাম গতিশক্তি হিসাবে বেরিয়ে আসছে। তার মানে আইনস্টাইনের সমীকরণটা এইভাবে দাঁড়ায় যে h⁻ যদি কম্পাঙ্কে লাইট এসে পড়ে, তাহলে তার একটা পার্ট w0 মানে কার্য অপেক্ষককে ওভারকাম করতে কাজে লাগছে, আর একটা পার্ট ম্যাক্সিমাম ইলেকট্রন গতিশক্তি হিসাবে নিয়ে বেরিয়ে আসছে। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল যে আইনস্টাইনের সমীকরণ। এখান থেকে আবার বিভিন্ন 4-5টা যে তোমরা রূপ দেখেছো এই সমীকরণটা, সেগুলো তোমরা জানো, সেগুলো নিয়ে আমরা পরে আবার আলোচনায় আসবো যখন যেটা কোশ্চেন লাগবে। ঠিক আছে, এরপর কি বলেছে সেই মতো আমাদেরকে সাজাতে হবে। আচ্ছা, এরপর বলেছে
যে কই কোশ্চেনটা কোথায় গেল, হ্যাঁ বলেছে সূচনা কম্পাঙ্ক নিউ জিরো। আচ্ছা সূচনা কম্পাঙ্ক জিনিসটা কি, আচ্ছা মুছে দিয়েছি তো। তো দেখো এই যে বললাম এই ধাতব পৃষ্ঠটাকে লাইট মানে লাইট এসে যে পড়লো, অর্থাৎ আলোক তড়িৎ ক্রিয়া তো সেটাই, যেখানে আলো এসে পড়ছে তারপর ইলেকট্রন বেরোচ্ছে মানে কারেন্ট ফ্লো হচ্ছে, সেটা হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া। আলো বেরোচ্ছে দিয়ে তড়িৎ শক্তি উৎপন্ন হচ্ছে, ঠিক আছে। তো এখানে এই ডব্লিউ জিরো কার্য অপেক্ষকটাকে মানে ওই কার্য অপেক্ষক বা ওর যে মিনিমাম যে শক্তিটা, সেই শক্তিটাকে ওভারকাম করতে গেলে মিনিমাম কম্পাঙ্কের একটা লাইট ফেলতে হবে। এই যে নিউ জিরো কম্পাঙ্কের লাইটটা, এটাই হচ্ছে এই যে নিউ জিরো, এই নিউ জিরোটাকে বলা হয় সূচনা কম্পাঙ্ক বা প্রারম্ভিক কম্পাঙ্ক বা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, অর্থাৎ নিউ জিরোটা হচ্ছে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। তাহলে এখন দেখো আমাদের সমীকরণটাকে এইভাবে লিখতে পারি, ডব্লিউ জিরো মানটা তাহলে এইচ নিউ জিরো, এইচ নিউ জিরো, আর ই ম্যাক্স, ই ম্যাক্সিমামের মানটাকে আমরা এইভাবে লিখতে পারি। দেখো এখান থেকে আমাদের আইনস্টাইনের সমীকরণগুলো তৈরি হয়ে যাচ্ছে, হাফ এম ভি স্কোয়ার বা হাফ এম ভি ম্যাক্স ম্যাক্সিমাম, এই কথাটা লেখা ছোট করে লিখেছি, দেখতে পাবে না হয়তো, বুঝে নাও হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার। তো আমি এটাকে শর্টে হাফ এম ভি স্কোয়ারই লিখছি, অত ম্যাক্সিমাম কথাটা লিখলাম না, ঠিক আছে। তাহলে দেখো আমাদের সমীকরণটা কি যাচ্ছে, এইচ নিউ সমান এইচ নিউ জিরো প্লাস হাফ এম ভি স্কোয়ার। এরপর আমাদের যে যে শর্তগুলো দিয়েছে সেগুলো একটু ভালো করে পড়ো, দিয়ে বোঝো। প্রথমে বলেছে যখন এখানে নিউ জিরোটা কিন্তু চেঞ্জ হবে না, কার্য অপেক্ষক মনে রাখবে সবসময় একটা ধাতুর উপাদানের উপর ডিপেন্ড করে, আলোকের উপর ডিপেন্ড করছে না কিন্তু, ঠিক আছে। কার্য অপেক্ষক মানে কোনো ধাতুর মিনিমাম যে এনার্জিটা লাগছে কোনো ধাতুকে দিতে, যাতে করে সে ইলেকট্রনটাকে তারপর ছেড়ে দেবে, এমনি এমনি কিন্তু ধাতুর ইলেকট্রনটাকে ছাড়বে না, ওকে। আচ্ছা তাহলে সেটা শুধুমাত্র ধাতুর উপাদানের উপর নির্ভর করে। কোশ্চেন দেয় এখান থেকে কিন্তু যে কার্য অপেক্ষক কোন লাইটের ক্ষেত্রে বেশি হবে, কোন লাইটের ক্ষেত্রে কম হবে, কোনো লাইটের উপর ডিপেন্ড করে না, যে বেগুনি বর্ণ, লাল বর্ণ, হলুদ বর্ণ এদের ক্ষেত্রে চেঞ্জ হবে সেরকমও না, ঠিক আছে। কার্য অপেক্ষক সবসময় নির্দিষ্ট ধাতু যদি চেঞ্জ হয়, তাহলে আমি বলে একটা জিঙ্ক, একটা হয়তো 10টা, সরি জিঙ্ক আবার 10টা একই জিনিস হয়ে গেল, সোডিয়াম, পটাশিয়াম, এরকম আলাদা আলাদা ধাতু দিলে আলাদা আলাদা তাদের ক্ষেত্রে কার্য অপেক্ষক আসবে, ওকে। আচ্ছা তাহলে বলছে যে যখন টু নিউ জিরো কম্পাঙ্কে আলো ফেলছি তখন ইলেকট্রনের গতিবেগ v1, তাহলে এটাকে বসাও এই যে সমীকরণটা, এই সমীকরণটাতে আমরা দুবার বসাবো। অতএব টু নিউ জিরো মানে টু নিউ জিরো, এইচ টু নিউ জিরো মানে টু নিউ জিরো সমান এইচ নিউ জিরো প্লাস হাফ এম ভি স্কোয়ার, v1 স্কোয়ার। তাহলে এখান থেকে টু এইচ নিউ জিরো মাইনাস এইচ নিউ জিরো মানে এইচ নিউ জিরো সমান হচ্ছে হাফ এম v1 স্কোয়ার। বা এখান থেকে আমরা লিখতে পারি এটাই থাক, এখান থেকে আমরা 1 নম্বর সমীকরণ হিসাবে রেখে দিচ্ছি, ঠিক আছে। 2 নম্বর বলছে যখন তার জায়গায় 5 নিউ জিরো কম্পাঙ্কের আলো ফেলা হচ্ছে, 5 নিউ জিরো, তখন সর্বোচ্চ গতিবেগ v2। তাহলে এই সমীকরণটাতে নিউ এর জায়গায় বসিয়ে দাও 5 নিউ জিরো আর ভি এর জায়গায় v2। তাহলে অতএব এখান থেকে আমরা লিখছি h ইন্টু 5 নিউ জিরো সমান h নিউ জিরো প্লাস হাফ এম v2 স্কোয়ার। বা এখান থেকে 5h নিউ জিরো, 5h নিউ জিরো সমান h নিউ জিরো বা h নিউ নট বলে এটাকে, হাফ এম v2 স্কোয়ার। বা এখান থেকে 4h নিউ জিরো সমান হাফ এম v2 স্কোয়ার। এইটা হচ্ছে আমাদের 2 নম্বর কাঙ্ক্ষিত সমীকরণ। এই 2 আর 1 কে ভাগ করে দাও, তাহলে v1 v2 যে অনুপাত, সম্ভবত v1 বাই v2 চেয়েছে না v2 বাই v1, একটু চেক করে নাও। তখন চেয়েছে v1 ও v2 অনুপাত, তাহলে এখানে বসিয়ে নাও, এইটাকে এইটাতে ভাগ করো, 1/2, 1/2 করলে আমরা কি পাচ্ছি, h নিউ জিরো বাই 4h নিউ জিরো, তাহলে এখানে পাচ্ছি h নিউ জিরো বাই 4h নিউ জিরো, হাফ এম v1 স্কোয়ার হাফ এম v2 স্কোয়ার, তাহলে হাফ এম v1 স্কোয়ার বাই হাফ এম v2 স্কোয়ার সমান v1 বাই v2 তার হোল স্কোয়ার হয়েছে। তাহলে এখান থেকে 1/4 সমান v1 বাই v2 তার হোল স্কোয়ার, তাহলে এটাকে বর্গমূল করে দাও, অর্থাৎ v1 বাই v2 সমান হাফ। তাহলে অনুপাত কত পাচ্ছি, অতএব v1:v2 সমান পাচ্ছি 1:2। এখানে বক্স করে কত লিখে দিচ্ছি, v1:v2 সমান 1:2। এটাই আমাদের জানতে চেয়েছে যে অ্যান্সারটা কত হবে খুঁজে বার করো, ঠিক আছে। ভালো অ্যান্সার চলে এসছে। সো এই ধরনের অঙ্ক পরীক্ষায় খুব আসে বা আসবেও, ভালো করে করবে। এটা অ্যাকচুয়ালি একটা থিওরিটিক্যাল প্রবলেমই বটে, মানে একসাথে থিওরি প্লাস ম্যাথ দুটোই হয়ে গেল, ঠিক আছে। নেক্সট আমাদের 3 নম্বর প্রবলেমটা দেখো, এ বি সি তিনটা ধাতু যাদের কার্য অপেক্ষক যথাক্রমে 1.92 ইলেকট্রন ভোল্ট, 2 ইলেকট্রন ভোল্ট, 5 ইলেকট্রন ভোল্ট, 4100 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যে আলো ফেলা হলে কোন কোন ধাতু থেকে ফটো ইলেকট্রনের নিঃসরণ হবে। আচ্ছা এদের কার্য অপেক্ষক মানে ডব্লিউ এ একটা ধাতু, ডব্লিউ এটা দিয়েছে 1.92 ইভি, বি একটা ধাতু তার ডব্লিউ বিটা দিয়েছে কত
2.0 ইলেকট্রন ভোল্ট, 2.0 ইভি। আর সি একটা ধাতু, সেটার ক্ষেত্রে ডব্লিউ সি দিয়েছে 5.0 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, মানে 5 ইলেকট্রন ভোল্ট। এখন বলেছে যে এখানে লাইট যেটা ফেলা হচ্ছে ল্যামডা, সেটা হচ্ছে 4100 অ্যাংস্ট্রম। ঠিক আছে, এত অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যে আলো ফেলা হলে ফটো ইলেকট্রন কোনটা ক্ষেত্রে নিঃসরণ হবে। দেখো, তো সেক্ষেত্রে এক কাজ করো, আমাদের এটা বোঝার চেষ্টা করো যে এইখানে যে ধাতুটা ছিল এটাতে যে লাইটটা এসে পড়ছে, ঠিক আছে, যে লাইটটা এসে পড়ছে, তো এই লাইটটার যে এনার্জি আর এর যে ওয়ার্ক ফাংশন, অবশ্যই অবশ্যই কি হতে হবে, এর ওয়ার্ক ফাংশনের থেকে ন্যূনতম হতেই হবে, মানে ওয়ার্ক ফাংশন থেকে বেশি হতে হবে। ওয়ার্ক ফাংশনটা হচ্ছে ন্যূনতম এনার্জি, তার থেকে বেশি হতে হবে, তবেই ধরো আমি বলছি এখান থেকে 5 ইলেকট্রন ভোল্ট এখানে এনার্জি আসছে এই এইচ নিউটা, আর এর ওয়ার্ক ফাংশনটা হচ্ছে ধরো 3, তাহলে 3 ইলেকট্রন ভোল্টকে তো ওভারকাম করতে পারবে, বাকি এক্সট্রা 2টা ইলেকট্রন নিয়ে বেরিয়ে যাবে, মানে ইলেকট্রন ওইটা গতিশক্তি হিসেবে কাজ করবে। অর্থাৎ 5 এসে পড়লো, 3 আছে যেহেতু, কিন্তু যদি এখানে 2 ইলেকট্রন ভোল্টের লাইট এসে পড়ে তাহলে কিন্তু বার করতে পারবে না, কারণ কার্য অপেক্ষকের থেকে কম হলে কিন্তু আর বার করতে পারবে না, কমপক্ষে কার্য অপেক্ষক বা তার থেকে বেশি হতে হবে। ঠিক আছে, এটা মনে রাখো। তাহলে আমরা শুধু বার করবো কিটা, এই প্রত্যেকটাই যে 41 অ্যাংস্ট্রম দিয়েছে এদের এনার্জিটা বার করো, লাইট এনার্জি বা আলোর শক্তি, আলোর বা ফোটনের শক্তি। এখানে আলো বলাটা ভুল হচ্ছে, ফোটন বললেই ভালো, কারণ আলোকে আমরা কণা হিসাবে এরপর আলোচনা করছি। ঠিক আছে, এরা হচ্ছে ফোটন কণা স্রোত। তো এটা ই সমান এইচ নিউ, এইচ নিউ মানে সি বাই ল্যামডা, তাহলে মানটা বসাও 6.63 10⁻−34, সি মানে হচ্ছে 3 × 10⁸ বাই ল্যামডা মানে হচ্ছে 4100 অ্যাংস্ট্রম, 4100 × 10⁻10 অ্যাংস্ট্রম মানে। আর আগেই বলেছি 3, এই 6.63 × 3 এটাকে গুণ করলে আমরা প্রায় 20 ধরে নেবো, 19.89, এটাকে প্রায় 20 ধরে নেবো। ঠিক আছে, 20 × 10⁻, আচ্ছা এখানে 2 মানে 10⁻8, 8 8 16, 16 - 34 -18 হয়ে যাবে, বাই এখানে 41 পড়ে থাকছে। ঠিক আছে, এটা প্রায় 40 ধরে নিতে পারো। ঠিক আছে, বা 40 থেকে 20/40 মানে হাফ, মানে 0.5, সেখানে একটু কম বেশি করে নাও, কম করে নাও, সরি নিচেটা বেশি আছে, 0.49 ভেবে নাও, ইন্টু 10⁻−18। আচ্ছা ইলেকট্রন ভোল্টে দিয়েছে, তাহলে এক কাজ করো, এটাকে জুল এসছে, জুল এককে এসছে, তো আমরা এটাকে বার করে নেবো ইলেকট্রন ভোল্ট, তাহলে 0.49 10⁻18 বাই 1.6 10⁻−19 এত ইলেকট্রন ভোল্ট, কারণ 1 ইভি সমান 1.6 10⁻−19 এত জুল। সো এখান থেকে তোমরা বুঝে নেবে 1 ইলেকট্রন ভোল্ট মানে এটা, তাহলে ইভি, এটা ইংরেজি লেটারে আগে আছে, তারপর যে আছে, এইভাবে মনে রাখবে তোমরা, আগে ইভি ওইদিকে গিয়ে গুণ আছে যেটার সাথে। ঠিক আছে, তো এটাকে আমরা যদি একটু ক্যালকুলেট করেই ফেলি, কত আসছে মানটা, 10⁻19 18 10 4.9 মানে প্রায় 5/1.6 ভেবে নিচ্ছি, তাহলে 5/16 50/16 3 পয়েন্ট কত আসছে 48 20 3.1 ইলেকট্রন ভোল্ট আমি প্রায় ধরে নিচ্ছি। ওকে ওকে, এর এনার্জি হচ্ছে 3.1 ইলেকট্রন ভোল্ট। তাহলে দেখো কার থেকে বেশি এই মানটা, এটার থেকে বেশি, এটার থেকে বেশি, কিন্তু এইটার থেকে কম। অতএব এর মানটা ই গ্রেটার দ্যান ডব্লিউ এ আর ই গ্রেটার দ্যান ডব্লিউ বি, তাহলে এইটা তো ইলেকট্রন বার করতে পারবে, এটাও বার করতে পারবে, কিন্তু এখানে ডব্লিউ সি মানে সি যে আমাদের যে ধাতুটা আছে সেখান থেকে কিন্তু আচ্ছা এটা হচ্ছে ডব্লিউ সি, এটা থেকে কম, কম হওয়ার জন্য কিন্তু এখান থেকে ইলেকট্রন আর বার করতে পারবে না, এখানে আটকে যাবে। ওকে, তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে, কোনটা কোনটা থেকে পারবে, এ ধাতু থেকে আর বি ধাতু থেকে। অ্যান্সার হচ্ছে এ ধাতু আর বি ধাতু এই দুটো থেকে ইলেকট্রন বার করতে পারবে, সি থেকে পারবে না। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল, আশা করি ভালো করে বুঝতে পেরেছো তোমরা। নেক্সট এরপর আমরা 4 দাগের কোশ্চেনটা দেখবো। 4 দাগের কোশ্চেনটা বলেছে যে আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণটি লেখো এবং ওই সমীকরণের লেখচিত্র অঙ্কন করো। ওই লেখচিত্র থেকে আমরা কি কি জানতে পারি। তার মানে এখান থেকে কোশ্চেনটা এইভাবে ঘুরিয়ে দিতে পারে যে ওই লেখচিত্রের নতি থেকে কি জানা যায় বা যে ছেদিতাংশ কি জানা যায় সেটা। ঠিক আছে, তো আইনস্টাইনের সমীকরণটা বোঝার জন্য আমি ফের একবার গোড়া থেকেই শুরু করছি তোমাদের সুবিধার্থে, কেননা আগেই বলেছি তোমরা এই কোশ্চেনগুলো থেকেই পুরো চ্যাপ্টারটা ক্লিয়ার করে নিতে পারবে। তো দেখো এখানে এই ধাতব পাত্রের উপর এইচ নিউ লাইট এসে পড়ছে, এইচ নিউ। ঠিক আছে, অর্থাৎ এই যে এনার্জিটা, ফোটনের যে এনার্জি সেটা এইচ নিউ, এবং এর একটা পার্ট কিসে কিসে ব্যয় হচ্ছে, একটা পার্ট ব্যয় হচ্ছে W0 বা কার্য অপেক্ষককে ওভারকাম করতে, যেটা আমরা বলেছিলাম ন্যূনতম এনার্জি, যেটা না দিলে ইলেকট্রন বেরোবে না। আর একটা পার্ট কিসে ব্যয় হচ্ছে, যেটা ই ম্যাক্স বা ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি হিসাবে নিয়ে বেরিয়ে যাচ্ছে, এই দুটো পার্টে ব্যয় হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এইচ নিউ সমান, এখান থেকে লিখতে পারি ই ম্যাক্স প্লাস, এখান থেকে আমরা লিখতে পারি এই W0টা, অর্থাৎ দুটো পার্টে ভাগ হয়ে যাচ্ছে। এখন ই ম্যাক্স এর যে জিনিসটা তোমরা সে একবার ওই লেনার্ডের পরীক্ষা, বিজ্ঞানী লেনার্ডের যে পরীক্ষার যে পার্ট দুটো ছিল, এটা ছিল ক্যাথোড পার্ট।
ঠিক আছে, এটা ক্যাথোড পাথ আর এটা ছিল সংগ্রাহক পাথ। এই সংগ্রাহক পাথটা এখানে সাধারণত পজিটিভ ভোল্টেজ রাখা হয়, এটা নেগেটিভ হয়ে যাচ্ছিল, তো তার জন্য ইলেকট্রনগুলো এইদিকে ছুটে যাচ্ছিল। এখন ঘটনাটা হচ্ছে যদি ঘটনাক্রমে এটাকে নেগেটিভ পাথে রাখা হয়, মানে নেগেটিভ বিভবে যদি রাখা হয় এই সংগ্রাহক প্লেটটা, তাহলে কি হয়, নেগেটিভ পাথ ইলেকট্রনের আধান তো নেগেটিভ, তাই তো, নেগেটিভ নেগেটিভকে বিকর্ষণ করবে, ফলে ইলেকট্রনগুলো সর্বোচ্চ যে স্পিডে যাচ্ছিল আস্তে আস্তে স্পিড কমতে কমতে একটা টাইম পর মানে সার্টেন আমি যদি একটা ভোল্টেজ দিই, যে ভোল্টেজটাতে গেলে ইলেকট্রনগুলো গতিশক্তি পুরো জিরো হয়ে যাবে, তখন কিন্তু এখান থেকে ইলেকট্রন এই পাতে গিয়ে পৌঁছাতে পারবে না, কারেন্ট ফ্লো হবে না, আলোক তড়িৎ প্রবাহ আমরা পাবো না। সেই যে প্রবাহটা এটাকে বলা হয় নিবৃত্তি বিভব। ঠিক আছে, নিবৃত্তি বিভবের মানটা মনে রাখবে, এখানে মানে নামটা মনে রাখবে যে এই সংগ্রাহক প্লেটকে এখানে নিঃসরক প্লেট, এটাকে নিঃসরক প্লেট বলা হয়, ক্যাথোড প্লেট বলা হয়, যে এর সাপেক্ষে সংগ্রাহক প্লেটকে ন্যূনতম যে নেগেটিভ বিভবে রাখলে, নেগেটিভ বা ঋণাত্মক বিভবে রাখলে এখানে আমাদের আলোক তড়িৎ ক্রিয়া জিরো হয়ে যায় বা আলোক তড়িৎ প্রবাহ শূন্য হয়ে যায়, সেটাই হচ্ছে নিবৃত্তি বিভব। তাহলে যখন নিবৃত্তি বিভব ধরো V0, আমি ন্যূনতম V0 বেগে রাখছি, সরি V0 ভোল্টেজে রাখছি, তখন তার যে ইলেকট্রন ভোল্ট যে রাশিমালাটা সেটা EV0, এটাই তখন E max এর সাথে সমান হবে। মানে তুমি ভাবো যে একটা বাইক ছুটে আসছে, সেই বাইকটাকে তুমি দাঁড় করে মানে দাঁড় করিয়ে দেবে কিভাবে, তোমার যে বাইকটা ম্যাক্সিমাম যে গতিশক্তি নিয়ে আসছে, তুমি তাকে উল্টো দিক থেকে ধাক্কা দাও, ততটাই তোমাকে শক্তি লাগবে যতটা সে শক্তি নিয়ে আসছে, তবেই তুমি তাকে থামাতে পারবে। তাহলে দেখো ইলেকট্রনগুলো এখানে ই ম্যাক্স গতিশক্তি নিয়ে আসছে, তাকে থামাতে গেলে আমাকে V0 নিবৃত্তি বিভবের জন্য যে এনার্জিটা লাগবে EV0, ইলেকট্রন ভোল্ট সংজ্ঞাটা থেকে এটা আসছে, তাহলে এখানে ই ম্যাক্সের জায়গায় আমরা EV0 লিখবো, অর্থাৎ এখান থেকে EV0 প্লাস W0, বা এটাকে আমরা একটু সাজিয়ে নিচ্ছি, EV0 সমান H নিউ মাইনাস W0, বা এখানে V0 সমান H বাই E ইন্টু নিউ মাইনাস W0 বাই E, এটাকে আমরা আরেকটু সাজিয়ে নিচ্ছি, এটা প্লাস করছি, ভিতরে আমরা মাইনাসকে ভিতরে রাখছি। ঠিক আছে, তাহলে এটা দেখো একটা সেই আমাদের পরিচিত সরলরৈখিক সমীকরণ y সমান mx প্লাস c এই আকারে চলে আসছে না, তো এখানে mটা হচ্ছে h বাই e, ঠিক আছে, mটা হচ্ছে এখানে নতিটা হচ্ছে এখানে h বাই e, তাহলে এখান থেকে বুঝতে পারছো এই নতি থেকে আমরা প্লাঙ্ক কনস্ট্যান্টের মানটা জানতে পারি, প্লাঙ্কের ধ্রুবক, প্লাঙ্ক ধ্রুবকের মানটা জানতে পারি, এর মানটা ধরো জানা আছে 1.6 × 10⁻⁹ তাহলে প্লাঙ্ক ধ্রুবকের মান এখান থেকে জানা যায়। আর এই যে ছেদিতাংশ এখানে মাইনাস আছে, মানে হচ্ছে নিচের দিকে কাট করবে, অর্থাৎ সি অক্ষটা এখানে ওয়াই অক্ষকে নিচের দিকে কাট করবে, তাহলে সেক্ষেত্রে W0 বাই E, এই যে মাইনাস এটা হচ্ছে ছেদিতাংশ, কোন অক্ষকে, ওয়াই অক্ষকে, ঠিক আছে, ছেদিতাংশ ওয়াই অক্ষকে। ওকে, আচ্ছা, তাহলে দেখো আমরা এরপর গ্রাফটা আঁকছি, গ্রাফটা কিরকম হবে, এটা একটা সরলরৈখিক সমীকরণ এই বরাবর। আচ্ছা মনে রাখবে এখানে যে সমীকরণটা আসছে আমরা কার সাপেক্ষে কাকে বলছি, নিউ আর V0, অবশ্যই নিউটা আমাদের স্বনির্ভর রাশি, তাই এই বরাবর বসবে, আর V0টা হচ্ছে নিবৃত্তি বিভব পরনির্ভর রাশি। এর মানে হচ্ছে যে আমরা নিউ এর সাপেক্ষে মানে কিরকম লাইট ফেলছি সেরকম সে এনার্জি নিয়ে আসবে, সেই এনার্জি ইলেকট্রন পাবে, তার গতিশক্তি তত বাড়বে, সেই ক্ষেত্রে আমাদের নিবৃত্তি বিভব উল্টো দিকে বেশি দিতে হবে যাতে করে একে থামাতে পারি। তাহলে এখান থেকে যে সরলরৈখিক সমীকরণটা আছে এরকম, ঠিক আছে, অর্থাৎ এর সমীকরণটাকে আমরা এইভাবে লিখে দেবো, শর্টকাট যে সমীকরণ ছিল H নিউ সমান EV0 প্লাস W0, এটা আমরা শর্টকাট সমীকরণ। না হলে তোমরা চাইলে এই যে সমীকরণটা যেটা বক্স করে দিচ্ছি এইটার আকারেও লিখতে পারো, ঠিক আছে। আর এখান থেকে এই যে ছেদিতাংশটা এইখান থেকে এটা হচ্ছে মাইনাস W0 বাই E, আর নতিটা হচ্ছে এখানে নতি M সমান হচ্ছে H বাই E, এখান থেকে প্লাঙ্ক কনস্ট্যান্টের মান জানা যায়, এটা মনে রাখবে একটু, পরীক্ষায় কোশ্চেন আসে এখান থেকে, আর কোশ্চেন আসে বলি তো এই কোশ্চেনগুলো আমরা আলোচনা করছি, ঠিক আছে। নেক্সট এরপর আমরা 5 নম্বর কোশ্চেনে চলে যাবো। আচ্ছা এখানে আরো দুটো ইম্পর্টেন্ট গ্রাফ, সেই গ্রাফ দুটো তোমরা একটু মনে রাখবে, তো খুব খুব ইম্পর্টেন্ট, কারণ লেনার্ডে পরীক্ষা থেকে গ্রাফটা এসেছিল, আমি একটু বলে দিচ্ছি, আলোচনা হালকা করে করছি, তবে ওইটা এর সাথে রিলেশন নয়, গ্রাফটা কিন্তু মনে রাখতে হবে তোমাদের, যেটা আইনস্টাইন পরে আলোক তড়িৎ সমীকরণ থেকে মানে কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে সেটাকে ব্যাখ্যা করেছিল, ঠিক আছে। তার আগে কিন্তু ব্যাখ্যাটা আলোক তরঙ্গ তত্ত্ব থেকে ব্যাখ্যাটা সহজে হচ্ছিল না। একটা হচ্ছে মানে ওখানে আমি একটু এইভাবে এঁকে দিচ্ছি, দেখো এটা হচ্ছে লেনার্ডের পরীক্ষা, এটা সংগ্রাহক প্লেট, এখান থেকে ইলেকট্রন গুলো যাচ্ছে, আর এটা হচ্ছে কালেক্টর প্লেট মানে ক্যাথোড প্লেট, এটা হচ্ছে সরি কালেক্টর নয় নিঃসরক প্লেট, এটা হচ্ছে সংগ্রাহক প্লেট। ওকে, তো এখান থেকে আমাদের গ্রাফটা আসবে এইভাবে, এখানে কারেন্টটা যে আমাদের যে আলোক তড়িৎ প্রবাহটা মাপার জন্য এখানে একটা অ্যামিটার থাকবে, তারপর আলাদা একটা ভোল্ট মিটার থাকবে, ঠিক আছে, আর এইটা কানেকশন থাকবে একটা ব্যাটারির সাথে, সেই ব্যাটারিটা আবার কানেকশন থাকবে এই জায়গাটা, এই ব্যাটারিটা কানেকশন থাকবে একটা কমিউটেটরের সাথে, ওই রোধটা যাতে বারবার চেঞ্জ না হয় তার জন্য একটা কমিউটেটর ইউজ করে, এটা হচ্ছে সি কমিউটেটর, যাই হোক আর লিখলাম না। এইখান থেকে এটা একটা রেজিস্ট্যান্সের সাথে আর একটা ব্যাটারির সাথে কানেকশনটা করা থাকবে, এটাকে আমরা এইভাবে একটু বার করে নিলাম। এই হচ্ছে ব্যাপার, এই ভিটাকে চেঞ্জ করে করে এই আইটাকে মানে কারেন্ট কতটা যাচ্ছে না আসছে সেই আইটাকে আমরা চেঞ্জটা বুঝতে পারবো, সেই ভি ভার্সেস যে আই গ্রাফটা
সেটা আমরা কিন্তু এরপর পড়বো। সেই গ্রাফটা একটু ভালো করে মনে রাখবে। 1 নম্বর গ্রাফটা হচ্ছে নিউটা কনস্ট্যান্ট, মানে হচ্ছে আমি একই বর্ণে লাইট ফেলছি আর এখানে আলোর তীব্রতাটা চেঞ্জ হচ্ছে, তীব্রতা পরিবর্তন করছি, তাহলে তার যে গ্রাফটা আসবে, আমি একটু এইভাবে আসছি গ্রাফটা, এটা দেখো। তো এই বরাবর ভি ভি যেহেতু স্বনির্ভর রাশি এক্ষেত্রে, আর এই বরাবর কারেন্টটাকে প্লট করছি, তাহলে আমি বলেছি নিউটা কনস্ট্যান্ট, মানে একই বর্ণ। ধরো আমি বললাম হলুদ হলুদ কালার ফেলছি বা ধরো বেগুনি বর্ণ ফেলছি, মনে হবে নিচের দিকে যাদের কম্পাঙ্ক যত বাড়ছে, ওই বেগুনি নীল ওদের কিন্তু শক্তি তত বেশি, কারণ ই সমান এইচ নিউ যে রাশিমালাটা, এখান থেকে বুঝতে পারছি কম্পাঙ্ক যার বেশি তার শক্তি বেশি, যেটা প্লাঙ্কের সূত্র বলা হয়। ওকে, তাহলে এইখানে নিউটা কনস্ট্যান্ট মানে আমি লাইটটাকে একই রাখছি কিন্তু চেঞ্জ করছি তার তীব্রতাটা, অর্থাৎ তার যে ব্রাইটনেসটাকে আমরা রেগুলেটর সাহায্যে চেঞ্জ করছি। সেক্ষেত্রে গ্রাফটা এরকম আসে, এরকম ভাবে। এটা ধরো তীব্রতা আলাদা, এইখানে আলাদা একটা তীব্রতা, এবং খানিক সময় পর এই কারেন্টটা এইভাবে স্যাচুরেট হয়ে যায়, মানে সম্পৃক্ত হয়ে যায়। এই যে সম্পৃক্ত, এই যে কেন হচ্ছে, এটা ধরো তীব্রতা বেশি তাই প্রথমে কারেন্টটা বেশি পেয়েছি, তীব্রতা বেশি, এটা তীব্রতা কম, ঠিক আছে। তো সেক্ষেত্রে আর এইটা হচ্ছে তীব্রতা কম, এটা হচ্ছে এই জায়গাটা স্যাচুরেট কারেন্ট, এই জায়গাগুলো। কিন্তু এই যে এখান থেকে এইটা হচ্ছে দেখো, এটা কি জিনিস, V0 নিবৃত্তি বিভব। কেন এইখান থেকে এই অক্ষর উপর অর্থাৎ এক্স অক্ষের উপর বা ভি অক্ষের উপর কারেন্টটা তো জিরো, তো আমরা কখন কারেন্টটা জিরো হচ্ছে, সেই কারেন্টটা জিরো হচ্ছে যখন আমাদের নিবৃত্তি বিভবে গিয়ে পৌঁছাচ্ছে, তখন কারেন্টটা গিয়ে জিরো হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ঘটনা। তাহলে মনে রাখবে যে এখানে নিউটা কনস্ট্যান্ট থাকার জন্য V0টাও কিন্তু কনস্ট্যান্ট হলো, তার কারণ তোমরা একটু আগে আলোকতড়িৎ সমীকরণটা পেয়ে গেছিলে যে এইচ নিউ সমান ই V0 প্লাস W0। তো যদি নির্দিষ্ট ধাতু নেওয়া হয়, আইনস্টাইন এটাই ব্যাখ্যা করেছেন, নির্দিষ্ট ধাতু নেওয়া হলে তার কার্য অপেক্ষক নির্দিষ্ট, এবং নির্দিষ্ট এখানে ইটা নির্দিষ্ট, এইচটা প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট নির্দিষ্ট। তাহলে যখন নির্দিষ্ট কম্পাঙ্ক অর্থাৎ নিউটা যখন ফিক্সড, নির্দিষ্ট কম্পাঙ্কের লাইট আমি যতই তীব্রতা কমা বাড়া করে ফেলি না কেন, তখন সেক্ষেত্রে V0টা ফিক্সড, অর্থাৎ এই V0 মানটা একই থাকবে, নিবৃত্তি বিভব একই থাকবে, কিন্তু তীব্রতাটা কম বেশি হওয়ার জন্য প্রথমে কারেন্টটা কম বেশিটা ঠিকই আছে, এটা বাড়ছে, এটা আরো বাড়ছে, কিন্তু লাস্টে গিয়ে স্যাচুরেট হয়ে যাচ্ছে, এর বেশি আর পাওয়া যাচ্ছে না। সেটার কারণে উনি ব্যাখ্যা করেছিলেন কিভাবে, যে ম্যাক্সিমাম গতিশক্তি অর্থাৎ এইচ নিউ সমান ই ম্যাক্স প্লাস W0, এই যে মানটা, এখানে তিনি একটা সুন্দর কথা বলেছেন যে যখন আমাদের ইলেকট্রনগুলো বের হচ্ছে, এইখানে W0 ফিক্সড, নির্দিষ্ট কম্পাঙ্কে লাইট ফেলছি ফিক্সড, তাহলে ই ম্যাক্সটাও ফিক্সড, অর্থাৎ হাফ mv স্কোয়ার বা ভি স্কোয়ার বা ভি ম্যাক্সিমাম যে গতিশক্তিটা সেটাও ফিক্সড। যে কারণে নির্দিষ্ট সময় নির্দিষ্ট পরিমাণ ইলেকট্রন বেরোবে। তখন অনেকটা কল্পনা করে যে আমাদের ফ্যানটা যখন সুইচ অন করছি, প্রথমে ফ্যানটা ত্বরণ নিয়ে ঘুরছে না, আস্তে আস্তে বাড়ছে, বাড়তে তখন তার স্পিড বাড়ছে, কিন্তু একটা টাইম পর সেও স্যাচুরেট হয়ে যায়, সেও কিন্তু ম্যাক্সিমাম স্পিডেই ঘুরতে থাকে, তার বেশি ঘুরতে পারে না। অনেকটা সেরকমই জিনিসটা, যে ইলেকট্রন প্রথম খুব বাড়ছিল, তাই কারেন্ট আস্তে বাড়ছে, তারপর একটা টাইম পর স্যাচুরেট হয়ে যাচ্ছে। ওকে, ঠিক আছে। আর 2 নম্বর যে গ্রাফটা সেটা একটু ভালো করে করবে, সেটা এর উল্টোটা, সেটা আমি একটু বলে দিই। দেখো একটু তাড়াতাড়ি এঁকে নিচ্ছি, না হলে এটা আবার আলোচনা করতে দেরি হয়ে যাবে। সেটা হচ্ছে নিউটা চেঞ্জ হচ্ছে, মানে কম্পাঙ্ক চেঞ্জ হচ্ছে, আর কম্পাঙ্ক চেঞ্জ হলে আমি কি বলেছি, V0টা চেঞ্জ হবে, অর্থাৎ এই যে আমাদের রাশিমালাটা ছিল এইচ নিউ সমান ই V0 প্লাস W0, তাহলে এই যে ভি চেঞ্জ হচ্ছে মানে নিবৃত্তি বিভব চেঞ্জ হবে নিউটা চেঞ্জ হওয়ার জন্য, আর বাকি পড়ে আছে তীব্রতাটা একই, তীব্রতা একই। তাহলে এর যে গ্রাফটা আসবে অনেকটা এরকম। গ্রাফগুলোকে খুব ভালো করে প্র্যাকটিস করবে, খুব ইম্পর্টেন্ট গ্রাফ। আর ভি ভার্সেস আই, মানে এখানে এই ভিটাকে চেঞ্জ করে এখানে আইটা, কারেন্টটা অ্যামিটার কতটা যাচ্ছে না যাচ্ছে সেটা আমরা চেঞ্জ করছি, ঠিক আছে। তো সেক্ষেত্রে গ্রাফটা আসে দেখো এইভাবে, অর্থাৎ এটার জন্য এরকম একটা গ্রাফ, আবার এটার জন্য শেষকালে ছেদ করবে মোটামুটি তারা এক জায়গাতে গিয়ে। এই যে স্যাচুরেশন কারেন্টটা এই জায়গাটা একই, এই I0 স্যাচুরেশন কারেন্ট। খেয়াল করো এটা V01, এটা হচ্ছে V02 নেগেটিভ, যেহেতু আমি আগেই বলেছি যে নিবৃত্তি বিভব নেগেটিভ আসবে। এইটা হচ্ছে নিউ 2 নিউ 2 গ্রেটার দ্যান নিউ 1। তো আগেই দেখো এখানে নিউ বেশি হলে V0টা বেশি হতে হবে, কারণ দুদিকটা সমষ্টিটা একই থাকবে। তাই এখানে নিউটা বেশি, নিউ 2টা বেশি হওয়ার জন্য তার নিবৃত্তি বিভবের মান এখান থেকে এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কিন্তু বেশি, ঠিক আছে। বুঝতে পারা গেছে আশা করছি যে এখানে নিবৃত্তি বিভব চেঞ্জ হচ্ছে কেন, কারণ আলোর তীব্রতাটা আলোর কম্পাঙ্কটা চেঞ্জ হচ্ছে। অর্থাৎ একবার আমি হয়তো হলুদ বর্ণ লাইট ফেলছি, একবার হয়তো বেগুনি বর্ণ লাইট ফেলছি, একবার হয়তো নীল কালারের লাইট ফেলছি ইত্যাদি, কিন্তু ব্রাইটনেসটা অর্থাৎ তীব্রতাটা যেটা চোখে আমাদের জড়ালো লাইট ফেলে সেই জিনিসটা কিন্তু একই থাকছে, ঠিক আছে। খুব খুব ইম্পর্টেন্ট গ্রাফ এই দুটো, ওই গ্রাফটা আগের গ্রাফটার সাথে সাথে এই তিনটে গ্রাফকে ভালো করে করবে, এই চ্যাপ্টারটার জন্য এটাই ইম্পর্টেন্ট। নেক্সট আমাদের দেখো ওয়ান শটের মধ্যে অনেক কিছু আলোচনায় আসছে, আমরা এর পরের কোশ্চেনটা অর্থাৎ 5 নম্বর কোশ্চেনে চলে যাবো, ঠিক আছে। 5 নম্বর কোশ্চেনটা বলেছে যে ডি ব্রগলি প্রকল্পটি লেখো, এবং এখান থেকে কি জানা যায়, আর ডেভিসন জার্মার এক্সপেরিমেন্ট থেকে কি জানতে পারা যায়।
ডি ব্রগলি প্রকল্প। আমরা আগেই বলেছি যে তোমাদের কতগুলো ঘটনা এখানে একটু মনে রাখবে, যেমন ধরো আলোর প্রতিফলন, প্রতিসরণ, এগুলোকে তোমরা সেই জিওমেট্রিক অপটিক্স থেকেই ব্যাখ্যা করছো না, যাদের অপটিক্স পড়া হয়ে গেছে বা চলছে অলরেডি। এখানে আমাদের সুবিধাতে আমরা কোয়ান্টামটাকে আগে আলোচনা করলাম এই কারণে, পরে আমরা আলোর আলোচনাটা পুরো আসবে। যে যেহেতু তোমাদের ইলেকট্রিসিটি এবং আগের যে মানে থার্ড সেমিস্টারে ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজম, শীতলহীত এগুলো পড়া হয়ে গেছে ভালো করে, তাই এটা আলোচনাটা সুবিধা হবে আর কি। তো এইগুলো কিন্তু জিওমেট্রিক অপটিক্স থেকেই আমরা আলোচনা করতে পারি, অর্থাৎ আলোকে একটা রশ্মি হিসাবে কল্পনা করে। ঠিক আছে, তার মানে এখানে জ্যামিতিগত ব্যাপার আসছে। অন্যদিকে তরঙ্গ তত্ত্বের সাহায্যে অপবর্তন, সমাবর্তন, ব্যতিচার এগুলো আলোচনা করা যায়। আবার এই যে আমাদের কয়েকটা ঘটনা, আলোক তড়িৎ ক্রিয়া, আলোক তড়িৎ ক্রিয়া, রামন এফেক্ট, তারপর হচ্ছে ব্ল্যাক বডি রেডিয়েশন, এরকম বেশ কিছু ঘটনা, রামন এফেক্ট বা রামন প্রভাব, চন্দ্রশেখর ভেঙ্কটরমন উনি আবিষ্কার করেছিলেন। তো এই যে ঘটনাগুলো, এগুলো কিন্তু তখন ফোটন কণার আকারে ধরে নিয়ে আলোকে তারপর আমরা আলোচনা করি। তো এই যে ঘটনাটা, যে আলোকে কখনো তরঙ্গ আকারে ভাবছি, আবার কখনো বা কণা আকারে ভাবছি, এইটার একটা সুন্দর মেলবন্ধন ঘটিয়েছিলেন, সেটা ফরাসি বিজ্ঞানী ডি ব্রগলি, লুইস ডি ব্রগলি, অর্থাৎ ডি লুইস ব্রগলি। তো তার যে প্রকল্পটা, সেটাকে আমরা ডি ব্রগলি প্রকল্প নামে জানি। আর এখানে ডি মানে হচ্ছে একটা উপাধি, যেমন আমাদের আচার্য প্রফুল্লচন্দ্র রায়, এই যে আচার্য প্রফুল্লচন্দ্র রায়, তারপর আচার্য জগদীশ চন্দ্র বসু, এই যে আমাদের মানে পূর্বের বিজ্ঞানীদের বা যারা অধ্যাপনা করতেন তাদেরকে বলা হতো আচার্য। ঠিক আছে, তো তেমনি এই ডি ব্রগলি এটা একটা তার উপাধি, ডি হচ্ছে তার উপাধি। ওকে, ডি মর্গ্যানস, ওনার ডিটা হচ্ছে একটা উপাধি। তিনি কি বললেন যে ঠিক আছে, তাহলে তরঙ্গকে যখন কণা আকারে কল্পনা করা যাচ্ছে, আবার কণাকে তরঙ্গ আকারে কল্পনা করা যাবে। অর্থাৎ যে কোনো পদার্থের এখানে দুটো ধর্ম রয়েছে, একটা হচ্ছে তরঙ্গ তত্ত্ব যেটাকে বলে তরঙ্গ ধর্ম, আর পদার্থের দুটো ধর্ম। ঠিক আছে, একটা হচ্ছে তরঙ্গ ধর্ম আর একটা হচ্ছে কণা ধর্ম। তিনি এই দুটো নিয়ে কথা বললেন, যে যখন তরঙ্গ আকারে থাকবে তার একটা তরঙ্গ দৈর্ঘ্য থাকবে ল্যামডা। ঠিক আছে, কণা আকারে থাকলে তার ভরবেগ থাকবে পি সমান এমভি। ওকে, এই যে ল্যামডা সমান এইচ বাই পি, এটাই হচ্ছে ডি ব্রগলি হাইপোথিসিস বা ডি ব্রগলি প্রকল্প, অর্থাৎ ডি ব্রগলি প্রকল্প। এরপর আমরা আলোচনা করবো যে এই প্রকল্পটা এলো কিভাবে, সেটা আমরা আলোচনা করব, দিয়ে তারপর সেটা নিয়ে অল্প কিছু কথা বলবো। ঠিক আছে, অর্থাৎ তিনি বলছেন যে কোনো তরঙ্গের যখন কণা ধর্ম আকার থাকবে বা তরঙ্গ, তুমি ভাবতে পারো যে একটা ধরো মেশিন গান, ভাবো যে একটা বুলেট বের হচ্ছে, সেটাকে যদি আমরা কণা হিসেবে কল্পনা করি, ওই মেশিন গান থেকে যখন একসাথে শতাধিক বুলেট একসাথে ফায়ার হচ্ছে, সেটাকে আমরা বুলেটের স্রোত বা বুলেট রশ্মি বা বুলেট তরঙ্গ এইভাবে ভাবতে পারি। ঠিক আছে, তো সেরকমই যখন তাকে কণা আকারে আসছে, কণার যে ভরবেগ আর তার তরঙ্গ আকারে আসছে, তরঙ্গের যে তরঙ্গ দৈর্ঘ্য, এই দুটোর মধ্যে সম্পর্ক হচ্ছে এটা। এটার জন্য দেখো আমরা একটু আগে ওই কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম যে এই রিলেটেড যে সমীকরণগুলো ছিল, সেই সমীকরণগুলো নিয়ে একটু আলোচনা করব। অর্থাৎ এক্ষেত্রে আমরা জানি যে সি সমান নিউ ল্যামডা, যেটা তরঙ্গ কম্পাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক, এবং এটা হচ্ছে তরঙ্গের বেগ শূন্যস্থানে। ঠিক আছে, তারপর হচ্ছে দেখো ই সমান এইচ নু, যখন কোনো তরঙ্গ, অর্থাৎ যখন তরঙ্গ কোনো শক্তি বহন করছে সেটার মান হচ্ছে এইচ নু, এই সম্পর্কটা আমরা জানি। অন্যদিকে আবার আমরা জানি পি সমান এম ভি, এটাও জানি। আবার আইনস্টাইনের আপেক্ষিকতাবাদ থেকে আমরা জানি যে ই স্কোয়ার সমান এম এফ স্কোয়ার সি স্কোয়ার, পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম জিরো স্কোয়ার সি টু দি পাওয়ার 4। এখন ফোটন কণার জন্য আলো হচ্ছে ফোটন কণার স্রোত, আর আলো যেহেতু স্থির থাকে না, ফোটন কণার স্থির থাকে না, স্থির অবস্থায় তার যে বিরাম ভর বলা হয়, বিরাম বা বিশ্রামরত অবস্থায় ভর, সেটা হচ্ছে শূন্য। তাহলে ফোটন কণার জন্য এম জিরোটা হচ্ছে শূন্য। তাহলে এক্ষেত্রে স্কোয়ার সমান পি স্কোয়ার সি স্কোয়ার, অর্থাৎ এখান থেকে পাচ্ছি ই সমান পিসি। এই যে সমীকরণগুলো পেলাম, সি সমান নিউ ল্যামডা, ই সমান এইচ নিউ, পি সমান এমভি, ই সমান পিসি, এইগুলোকে যদি একটা মেলবন্ধন ঘটে, এটা অবশ্যই কণার জন্য, এটা কণার জন্য। বাকি যে সমীকরণগুলো রয়েছে না, এগুলো সবগুলো হচ্ছে তরঙ্গের জন্য, আর এটাও আবার কণার জন্য, অর্থাৎ ফোটন কণার জন্য। ওকে, তাহলে এদেরকে যদি মেলবন্ধন ঘটে, দেখো আমরা কি পাচ্ছি, ই সমান আমরা পেয়েছি পিসি, আবার ই সমান আমরা পেয়েছি এইচ নিউ। তাহলে এই দুটো থেকে লিখতে পারি পিসি সমান এইচ নিউ, মানে কি লিখতে পারি সি বাই ল্যামডা, এই সম্পর্কটা থেকে। ঠিক আছে, সি সমান নিউ ল্যামডা, অতএব এই নিউ সমান সি বাই ল্যামডা। তাহলে এখানে সি সি কাটিয়ে দিলে আমাদের পড়ে থাকছে পি সমান এইচ বাই ল্যামডা, বা এখান থেকে ল্যামডা সমান এইচ বাই পি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ডি ব্রগলির প্রকল্প। এবং তিনি বললেন যে তরঙ্গ দৈর্ঘ্য আর তরঙ্গের যে কণা ধর্ম,
এদের মধ্যে একটা সম্পর্ক। ওকে, বোঝা গেছে। এরপর আমাদের একটা কোশ্চেন রয়েছে যে ডেভিসন জার্মার এক্সপেরিমেন্ট থেকে আমরা কি জানতে পারি। এই এক্সপেরিমেন্টের সম্পর্কে তোমাদের সিলেবাসে কিছু নেই, ওটা জাস্ট একটু পড়ে রাখবে পারলে। ওটা সম্পর্কে শুধু জানা যায় যে মানে ডেভিসন অ্যান্ড জার্মার এরা প্রমাণ করেছিলেন যে হ্যাঁ, এই যে পদার্থের কণা ধর্ম আর তরঙ্গ ধর্ম দুটোই আছে। ঠিক আছে, এটা ওনারা প্রমাণ করেছিলেন, তরঙ্গ ধর্ম। এটা হচ্ছে এই এক্সপেরিমেন্টের মূল উদ্দেশ্য ছিল। ওকে, আর তারপর এই নিয়ে এদের মধ্যে রিলেশন টি ব্রগলি দিয়েছিলেন। ঠিক আছে, ওকে, তাহলে আমাদের 5 নম্বর কোশ্চেন কমপ্লিট। নেক্সট 6 নম্বর কোশ্চেনটা দেখো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা হচ্ছে, তোমরা ভালো করে ভিডিওটা বোঝো এবং দেখো। এই কোশ্চেনগুলো যদি ঠিকঠাক কমপ্লিট করে নিতে পারো, তোমাদের কাছে চিন্তা করতে হবে না চ্যাপ্টারটা নিয়ে। ঠিক আছে, নেক্সট 6 কোশ্চেনটা বলছে যে একটা ইলেকট্রনের গতিশক্তি 100 ইলেকট্রন ভোল্ট হলে এটির ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য কত। আচ্ছা, এখানে কিছু ডাটাও দিয়ে দিয়েছে, তোমাদের ডাটাগুলো মনে রাখবে, সবসময় এই ডাটাগুলোকে মুখস্থ রাখার চেষ্টা করবে। এক্ষেত্রে আমাদের এই যে সম্পর্কটা পেলাম না, ল্যামডা সমান h/p, আর আমরা পেয়ে গেছি ই সমান এইচ নিউ। তাহলে এখান থেকে দেখো আমরা কি লিখতে পারছি, এইচ আবার সি সমান আমরা জানি নিউ ল্যামডা, তরঙ্গ বেগ সমান কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে এইচ ইন্টু সি বাই ল্যামডা। ঠিক আছে, এই হচ্ছে একটা সম্পর্ক। আর আমাদেরকে বার করতে হবে কি গতিশক্তি, অর্থাৎ ইটাই বার করতে হবে। আচ্ছা, এটা বার করার জন্য আমরা এইভাবে লিখতে পারি, এইচ বাই, দেখো আমরা জানি যে পি সমান এমভি, আবার ই সমান হচ্ছে হাফ এমভি স্কোয়ার। যখন ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যে চলে যাবো তখন কণা ধর্মটাকে আগে প্রায়োরিটি দেবো। তো তাহলে এই দুটোকে যদি সমাধান করি, আমরা জানি যে পি স্কোয়ার সমান 2me, জাস্ট এখান থেকে ভিটাকে দূর করে দাও, মানে ভিটাকে হাটিয়ে দাও, তাহলে দেখো এটা পাবে। তাহলে এখান থেকে লিখতে পারি h/√2me। আবার একটা ইলেকট্রন যখন কোনো ভি ভোল্টের মধ্যে দিয়ে প্রবেশ করে, তার জন্য যে গতিশক্তি হয় ই সমান ইভি, এটাকে বলে ইলেকট্রন ভোল্ট, মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা রাশিমালা। ঠিক আছে, তাহলে ই এর জায়গায় বসিয়ে দাও h/√2me। এখন এই যে একটা টার্ম পেয়েছে না, h/√2me ইন্টু রুট ভি, ভালো করে দেখো, ইন্টু 1/√v। এই যে h/√2me, এইচ প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, এমটা হচ্ছে ইলেকট্রনের ভর, এটা হচ্ছে ইলেকট্রনের আধান। এই মানগুলো আমাদের কনস্ট্যান্ট। এই রাশিগুলো মান বসিয়ে দেওয়ার পর পুরো মানটা একটা মুখস্থ রাখার চেষ্টা করবে। আমরা যদি এই মানটাকে বসাই, আচ্ছা এই দিকটা আমরা একটু মুছে দিচ্ছি বসানোর সুবিধাতে। এইচ এর মান হচ্ছে 6.63 10⁻34। আচ্ছা, √2me, তার 2m মানে হচ্ছে 9.1 10⁻31। ই এর মান হচ্ছে 1.6 10⁻19। ঠিক আছে, এতগুলো মান বসানোর পর 1/√v, এখানটা হচ্ছে 1/√v, এদিকটা পাশে লিখছি। ই সমান হচ্ছে ইভি, ইলেকট্রন ভোল্ট এককে, তাহলে 1/√v। এই মানগুলো যদি বসানো হয়, এই যে মাঝখানের মানটা কনস্ট্যান্ট মান, এটা যদি বসানো হয়, এটার মান পাবো আমরা 12.24 প্রায় √v। যখন অ্যাংস্ট্রম এককে ল্যামডাটা আমরা বার করব, এই যে ল্যামডা বার করছি এই জায়গাটা থেকে, এটা অ্যাংস্ট্রম এককে বার করলে এটা আসবে, মনে থাকবে এটা। তাহলে ভিটা হচ্ছে এখানে ভোল্ট এককে। ঠিক আছে, আমরা এই সহজ ফর্মুলাটা সবসময় ব্যবহার করব। তোমরা এই অঙ্কটার জন্য শুধু নয়, পুরো চ্যাপ্টারটার জন্য, পুরো থিওরিটার জন্য এই মানটা মুখস্থ রাখবে এক প্রকার। তাহলে তোমাদের পরীক্ষার টাইমে কিন্তু অনেক টাইম বেঁচে যাবে। কারণ পরীক্ষার টাইমে এই বছরে মানে তোমাদের থার্ড সেমিস্টারে যেটা প্রচুর মানে স্টুডেন্টদের কাছ থেকে আমরা অভিযোগ পেয়েছি এবং দেখেওছি কোশ্চেনটা নিয়ে, যে টাইমটা যদি আর 10-15 মিনিট বেশি দিত, 1.5 ঘন্টা টাইম দিলে সাফিসিয়েন্ট হতো। বিশেষ করে অনেক আমার নিজের স্টুডেন্টদেরই, তাদের একটা অভিযোগ ছিল যে ওএমআর শিটটা আগে দেয়নি, অর্থাৎ কোশ্চেন ওএমআর শিট একসাথে দিয়েছে এবং এক্সট্রা টাইম দেয়নি, যেখানে তারা ওই রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, নাম, বুকলেট নাম্বার ইত্যাদি যা কিছু ফিল আপ করা, সেগুলো ফিল আপ করতে গিয়ে খুব গন্ডগোল পড়েছে এবং ব্রেনের চাপ পড়ে গেছে, মাথায় মেন্টাল প্রেশার পড়ে গেছে, যেখানে পরীক্ষা তাদেরও অনেকটা খারাপই হয়েছে। তো সেই সব মানে ঝক্কি থেকে বাঁচার জন্য এই টাইপের কিছু মুখস্থ রাখা খুবই জরুরি। ঠিক আছে, নেক্সট এটাকে মানটা ক্যালকুলেট করলে তোমরা পাবে, তাই আমি এটাই লিখে দিলাম। আর এটা নিয়ে আর আলোচনায় আসছে না, কারণ এটা অ্যাকচুয়ালি থিওরিটা। ঠিক আছে, আচ্ছা এরপর কি দিয়েছে দেখো, যে গতিশক্তি 100 ইলেকট্রন ভোল্ট, তাহলে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কত। আচ্ছা, এটাকে বোঝানোর জন্য আমরা সব মুছে দিচ্ছি, এরপর এইটুকু রাশিমালাটা আমরা কাজে লাগাবো। দেখো ই এর মান দিয়ে দিয়েছে 100 ইলেকট্রন ভোল্ট, মানে তো ইভি। তাহলে এখান থেকে আমরা বার করে নিতে পারি ভি সমান 100 ভোল্ট, তাই তো। উভয় পক্ষে ইটাকে কাটিয়ে দাও, জাস্ট এই ইটাকে কাটিয়ে দাও, এটা বার করতে পারি। তাহলে ল্যামডার মান আমরা একটু আগে কি লিখেছি, 12.24 বাই √v, এত অ্যাংস্ট্রম। আর অ্যাংস্ট্রম কার আছে, একটা 10⁻10 রাশিমালা আসবে, তার জন্য অ্যাংস্ট্রমটা নিয়েছি। তাহলে 12.24, দেখো কত সহজে অঙ্কটা করছি। √v মানে হচ্ছে 100 ভোল্ট, 100 এত অ্যাংস্ট্রম। তাহলে 12.24 √100 মানে 10 অ্যাংস্ট্রম। তাহলে এটাকে মান লিখলে আমরা কত পাচ্ছি,
1.224 অ্যাংস্ট্রম। কত সহজে হয়ে গেল না? তোমরা যদি এইভাবে করো সহজে হবে, আর যদি আগের নিয়মটা করো, আমরা দেখো পুরো অঙ্কটাই করেছি অ্যাকচুয়ালি, থিওরিটা আগে করেছি, সেটা একটা আলাদা পার্টে করেছি, তারপরে এই অংশটা দেখালাম। তো তোমরা চেষ্টা করবে ওই অংশটাকে পুরোপুরি মুখস্থ করে নেওয়া, ঠিক আছে? তাহলে তোমাদের জন্য অনেকটা সোজা হবে। নেক্সট, এরপর আমরা 7 নম্বর কোশ্চেনে চলে যাবো। এখানে কোশ্চেনটা বলেছে যে 127°C উষ্ণতায় নিউট্রনের ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করো। দেওয়া আছে বোল্টজম্যান ধ্রুবক কে এর মান, আর দেওয়া আছে এত জুল পার কেলভিন, প্লাঙ্ক ধ্রুবক দেওয়া আছে, নিউটনের ভর দেওয়া আছে, ঠিক আছে? এই মানগুলো আমাদের দেওয়া আছে, সেগুলো আমরা একটু বসাবো। তো এটার জন্য আমাদের একটা সুন্দর ক্যালকুলেশন করে রাখো তো, ল্যামডা সমান h/p। এখন গ্যাসীয় পার্টিকেলের জন্য, গ্যাসীয় বা তাপীয়, অর্থাৎ নির্দিষ্ট একটা টেম্পারেচারে যে পার্টিকেলগুলো বা কণার জন্য তোমরা সেই গ্যাসীয় গতীয় তত্ত্ব মনে আছে, সেখান থেকে আমরা নিচ্ছি। দেখো যে প্রত্যেকটা স্বাধীনতা সমবন্টন নীতি বলে একটা টার্ম ছিল, ভালো করে একটু মনে করো, যে প্রত্যেকটা আমাদের যে স্বাধীনতার মাত্রা, তার মধ্যে যে এনার্জিটা ডিস্ট্রিবিউট হয়, সেটার মান হচ্ছে এর মান হচ্ছে 3/2 হাফ, অর্থাৎ ওই যে মানটা ছিল, সেই মানটা ছিল হাফ কেটি, ঠিক আছে? এতটা করে। আর স্বাধীনতার মাত্রা একটা বিন্দু পার্টিকেলের জন্য 3 দিকে ছোটাছুটি করে এক্স ওয়াই জেড অ্যাক্সিস, তাহলে তার টোটাল 3 দিকে শক্তিটা বিভাজিত হতে পারে, সেক্ষেত্রে টোটাল এনার্জি বিভাজনটা ছিল 3/2 কেটি। অর্থাৎ অ্যাকচুয়ালি এই মানটা ছিল একটা কণার জন্য ছিল আর, ঠিক আছে? টোটাল এনার্জিটা ছিল এটা। তাহলে একটি কণার জন্য এই যে সমবিভাজন নীতি বা শক্তির সমবিভাজন নীতি বলা হয়, শক্তির সমবিভাজন নীতি, ঠিক আছে? এটা একটু পারলে তোমরা ক্লাস 11 একবার ঝালিয়ে নেবে। তাহলে এই মানটা হয় এখানে E/n এ, ধরো n এর সংখ্যক বা অ্যাভোগাড্রো সংখ্যক যদি অণু থাকে, তাহলে এর মানটা হয় এটা। তাহলে 3/2 R/n ইন্টু টি। আর R/n এর মানটাকে ধরা হয় কে, মানে বোল্টজম্যান ধ্রুবক। বিজ্ঞানী বোল্টজম্যানের নাম হচ্ছে বোল্টজম্যান ধ্রুবক, যার মান হয় একটা, আর এর মান বসালে এবং এন এর মান বসালে। আর এর মান হচ্ছে 6, আর এর মান যেটা হয় 8.314 10⁻⁻, আচ্ছা এটা 10 শুধু ধরা হয়, মাইনাস কিছু ধরা হয় না। আর অন্যদিকে এন এর মান 6.022 10⁻23। এইসব মানগুলো বসালে এর একটা মান পাওয়া যায়, ঠিক আছে? সেই মানটা হচ্ছে 1.38, এই মানটা আসবে 1.38 10⁻23। মানে এই যে পার্টটা, এটাকে ভাগ করলে 1.38, আর 10⁻23 জন্য, সরি এটা 20/23 হবে, 23 জন্য উপর হলে 10⁻23 এত জুল পার কেলভিন। এটা হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্টের মান, ঠিক আছে? তাহলে দেখো এইটা হবে 3/2 কেটি। ওকে, কে এর মান বলে দিয়েছি। তাহলে এখানে বসাই h/p, মানে আমরা একটু আগেই পেয়েছিলাম 2me। যারা পুরো ভিডিওটা দেখছো তারা অবশ্যই প্রত্যেকটা পার্টকে পরপর দেখে দেখে যাও, বুঝতে পারবে। আর না হলে কিন্তু কোথায় খাপচারা হয়ে যাবে, বুঝতে পারবে না। তাই টেনে দেখো না এই যে অবস্থায়, সমান h/√2m, এর জায়গায় বসিয়ে দাও 3/2 কেটি, ঠিক আছে? অর্থাৎ h/√3m কেটি। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল রাশিমালা, ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের যে রাশিমালা নিউট্রন কণার জন্য দিয়েছে, নিউট্রন কণার জন্য মানগুলো দিয়েছে, সেগুলো আমরা এরপর বসাবো। দেখো মানগুলো বলতে নিউটনের ভর লাগবে, এইচ জানি, আর পি এর মানও আমরা জানি, ঠিক আছে? এই মোটামুটি এই মানগুলো জানি আর কি। পি বলতে সরি এর মান আর কে এর মান, বোল্টজম্যান ধ্রুবক, এগুলো একটু বসাচ্ছি। দেখো এখানটা ভালো করে দেখে না, আমি এখানে মুছে দেবো এরপর, ঠিক আছে? এই দিকটা মুছে দিচ্ছি। তো এখানে এইচ এর মান হচ্ছে 6.63 10⁻34, এসআইতে বসাচ্ছি। √3 √3 ইন্টু এম এর মান, দেখো নিউটনের ভর দেওয়া আছে, নিউটনের ভরটা বলে দিচ্ছে 1.66 10⁻27। তাহলে 1.66 10⁻27। কে এর মান 1.38 10⁻23। আচ্ছা টি এর মানটা মনে রাখবে, টিটা এখানে 127°C দেওয়া আছে, তাহলে এখানে টিটাকে কেলভিনে করে নাও, 127 + 273। সবসময় মনে রাখবে টি সবসময় কেলভিনে বসবে, ঠিক আছে? 7 × 3 = 10, 7 × 2 = 10, 400 কেলভিন। তাহলে এখানে ইন্টু, যেখানে লিখি কথা পাশে 400 লিখে দিচ্ছি, দিয়ে ব্র্যাকেট দিচ্ছি এই জায়গাটা, ঠিক আছে? বুঝে নেবে যে পুরোটা রুটের মধ্যে আছে। এই মানগুলো একটু আমাদের ক্যালকুলেশন করা দরকার পড়বে। তো পাওয়ার গুলোকে একটু ক্যালকুলেট করে নাও যদি পারো। 27 27 50 48, রুটের বাইরে বেরোলে 24, ঠিক আছে? 24, 34 থেকে 24 বাদ দিলে -10। ওকে, তাহলে এখান থেকে পড়ে থাকছে 6.63 বাই রুটের ভিতর পড়ে আছে √3 1.66 1.38, এটা ইন্টু 10⁻10, মানে এটাকে অ্যাংস্ট্রমে নিয়ে চলে আসবো -10 এর জন্য। আচ্ছা এই মানটা একটু ক্যালকুলেশনটা করে নাও, তোমাদের ক্যালকুলেটর এখানটা লাগবে না, আর উপায় নেই, ঠিক আছে? এটা ক্যালকুলেট করলে দেখো আসছে
264 নিজেরা একটু করে নেবে, আর এই 10⁻⁻10 এর জন্য আমরা অ্যাংস্ট্রম বানিয়ে নিলাম। ঠিক আছে, এত অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্য হবে, অর্থাৎ নিউটন কণার ওই ওই টেম্পারেচারে মানে 400 কেলভিনে গিয়ে তার যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা মান আসবে এটা। ওকে, 7টা কোশ্চেন আমাদের ভালোভাবে কমপ্লিট। তাহলে তোমরা আলাদা আরেকটা ফর্মুলা শিখে নিলে, এইটা হচ্ছে সেই ফর্মুলাটা। ঠিক আছে, নেক্সট 8এর কোশ্চেনটার উপর দেখে নাও। একটা প্রোটন ও একটা আলফা কণার গতিশক্তি সমান, তাদের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কত? আচ্ছা, প্রোটন কণা, তাহলে প্রোটন কণার জন্য আমি এগুলোকে পি দিয়ে ডিনোট করব। ঠিক আছে, আর আলফা কণা, এটাকে আমরা আলফা মানে জানো তো 4He2, এটাকে আমরা আলফা দিয়ে ডিনোট করব। তাহলে আমাদেরকে বার করতে হবে ল্যামডা প্রোটন ডিভাইডেড বাই ল্যামডা আলফা, এই মানটা কত জানতে হবে। আর আমরা অলরেডি জানি ল্যামডা সমান H/P, মানে H/√2me, √2me, এটা জানো। মানে ভরবেগের আন্ডারে না রেখে এটাকে আমরা গতিশক্তির আন্ডারে নিয়ে এসেছি। তাহলে এখান থেকে বসিয়ে দাও ল্যামডা পি বাই ল্যামডা আলফা, মানে ল্যামডা পি এর জন্য দেখো মান বসাচ্ছি, অর্থাৎ এই মানটা আসবে H/√2mp ইপি ডিভাইডেড বাই, আচ্ছা এটা মেন ভগ্নাংশ, H/√2m আলফা ই আলফা। কিন্তু এখানে বলে দিয়েছে যে গতিশক্তিটা সমান, প্রোটন আর আলফা কণার গতিশক্তি সমান, তার মানে বসিয়ে দাও ই প্রোটন সমান ই আলফা, মানে ই ধরে নাও। ঠিক আছে, তাহলে এখানে বসাচ্ছি H কেটে যাবে, আচ্ছা 2 ভেতরে কেটে যাবে, উল্টে দিচ্ছি। তাহলে রুটের আন্ডারে এম আলফা, এই ই আলফা জায়গায় ই লিখছি, আর নিচে পড়ে থাকছে এমপি, এখানে ই লিখছি, ইপির জায়গা তো ই লিখছি, কারণ দুটো গতিশক্তি সমান বলে দিয়েছে। আচ্ছা, তাহলে পরে কে রইলো এম আলফা বাই এম প্রোটন। ঠিক আছে, আলফা কণার ভর কত, এই যে মাথায় 4 একক, মানে প্রোটন কণার 4 গুণ, তাহলে √4mp লিখলাম ডিভাইডেড বাই এমপি সমান √4/1। আচ্ছা, রুটটা চলে গেলে 4-এর রুট হবে 2/1 সমান 2:1। তাহলে এখান থেকে খেয়াল হবে, খুব ডেঞ্জারাস অঙ্ক এই টাইপগুলো। ল্যামডা পি ইজ টু ল্যামডা আলফা পেয়েছি 2:1, যদি উল্টোটা থাকে আলফা ইজ টু পি বলে, তাহলে কিন্তু 1:2 হবে। আমাদের প্রথমে কোনটা ছিল, প্রোটনটা আগে ছিল, তারপর আলফা, তাহলে আমরা প্রোটনটাকে আগে রেখেছি, তারপর আলফা কণাটা রেখেছি, এটা পি। হ্যাঁ, ভালো করে দেখা যাচ্ছে, এটা আলফা কণা। ওকে, খুব ভালো করে অ্যান্সার চলে এসছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এই টাইপের কোশ্চেন কিন্তু হয়তো হুবহু এই কোশ্চেনটা নাও দিতে পারে, আবার বুঝি বলে দিল যে একটা ইলেকট্রন কণা বা একটা নিউট্রন কণা, এরকম করেই দিতে পারে। ঠিক আছে, তো কি দেবে বলা যাবে না, তোমাদের ভরটা নিয়ে একটু কম্পেয়ার করবে, কারণ গতিশক্তি যদি সমান দিয়ে দেয় তাহলে তো ভরেরই একমাত্র ফ্যাক্টর। এই জায়গাটা দেখো যে এইচ আর ইটা যদি কনস্ট্যান্ট করি, তাহলে ল্যামডাটা অ্যাকচুয়ালি কার সাথে প্রপোর্শনাল হচ্ছে, এখান থেকে লিখতে পারি ল্যামডা প্রপোর্শনাল টু 1/√m, এটার আকারে প্রপোর্শনাল হচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল কেস। ওকে, আর প্রশ্নটা দেখো, এখানে কোশ্চেনটা বলে দিয়েছে যে, একটা ফোটনের শক্তি E1 নাকি না ই দিয়েছে, আর একটি প্রোটনের গতিশক্তি ফোটনটির শক্তির সমান। ফোটনটার সংশ্লিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য, এর প্রোটনটার ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য λ1 λ2, তাহলে λ2/λ1 এই অনুপাতটি ই এর কোন ঘাতের সাথে সমানুপাতিক হবে। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ফোটন আর প্রোটন দুটো শব্দ শুনতে একই রকম, কিন্তু জিনিসটা পুরো আলাদা। ফোটন আর প্রোটন, ঠিক আছে, ফোটনের জন্য যে তরঙ্গ দৈর্ঘ্য বলেছে, ফোটনের জন্য হচ্ছে λ1, আর প্রোটনের জন্য হচ্ছে λ2। ওকে, আর একটা দিয়েছে যে ফোটনের শক্তি ই, এর শক্তিটা হচ্ছে ই। ঠিক আছে, দেখা যাচ্ছে না হয়তো, আমি একটু লিখছি আগে, যা ডাটাটা টুকে নিই, তারপর তোমরা দেখতে পাবে। আচ্ছা, প্রোটনটা দ্বি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য λ2/λ1 অনুপাতে ই এর কোন ঘাতের সাথে সমান। ঠিক আছে, আমরা ওই নর্মাল ফর্মুলা ইউজ করছি। ফোটনের ক্ষেত্রে দেখো ই সমান তো আমরা জানি এইচ নিউ, তাহলে CH/λ, কারণটা হচ্ছে ই নিউ সমান C/λ, তাহলে এখান থেকে লিখতে পারি ল্যামডা সমান CH/E, এটা একটা ইকুয়েশন ধরে রাখো। ঠিক আছে, আর প্রোটনটা ক্ষেত্রে কিন্তু কণা হিসাবে আলোচনা করবো, তখন ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য ফর্মুলা ইউজ করব, সেটা হচ্ছে ল্যামডা সমান H/P, মানে H/√2me, অর্থাৎ সবগুলোকে আমাদের ই এর আকারে নিয়ে আসতে হবে, এটা হচ্ছে শক্তি। তাহলে এখানে দেখো আমরা কাজ করি, এটা ফোটনের জন্য λ1, এটা হচ্ছে λ2, ওইটাকে এটাতে ভাগ করে দিই, λ2/λ1 ভাগটা করছি, দেখো এটাকে এটাতে ভাগ, এটা 2 নম্বর ধরো ইকুয়েশন। ওকে, তাহলে ভাগটা করলে আসে আমাদের H/√2me ডিভাইডেড বাই λ1 মানে CH/E। আচ্ছা, ভাগটা তাহলে কি দাঁড়াচ্ছে, এইচটা কেটে যাচ্ছে। ওকে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 1/√2me, আর এখানে পাচ্ছি E/C, এটাকে ভাগটা উল্টে গেলে
অর্থাৎ ই বাই সি। ওকে, তাহলে এখান থেকে আর কি পেতে পারি, ই দেখো রুটের আন্ডারে আছে। আচ্ছা, আমরা এখানে লিখছি 1/√2m, সিটা রুটের ভিতরে ধরলে সি স্কোয়ার ইন্টু e⁻, এখানে 1 এখানে হাফ, তাহলে হাফ পড়ে রইলো, অর্থাৎ রুটের ভিতরে। আচ্ছা, এটাকে একটু ভালো করে লিখি, 2m সি স্কোয়ার। তাহলে দেখো এই মানটা আসছে, এই মানটা তো কনস্ট্যান্ট। এখানে যে প্রোটন যাই বলুন এখানে তাদের ভর, এখানে অ্যাকচুয়ালি প্রোটনের ভর সেটাও কনস্ট্যান্ট, সিটা হচ্ছে আলোর বেগ কনস্ট্যান্ট। তাহলে এখানে কি পাচ্ছি গো, λ2/λ1, এটা প্রপোর্শনাল টু কার সাথে প্রপোর্শনাল, e⁻, হাফ এর সাথে প্রপোর্শনাল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা প্রায় জয়েন্টে ধরে, নিটের পরীক্ষাতেও আসে, বোর্ডের পরীক্ষাতেও আসে, আমাদের যে WBCHSC বোর্ড, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ, না ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি কাউন্সিলিং না কি বলে, ওই যে বোর্ড আমাদের WBCHSC, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, তো সেখানেও ধরে। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন ছিল। আর এরপর আমাদের লাস্ট কোশ্চেনে চলে এসেছি, মানে আমাদের চ্যাপ্টারেরও লাস্টের দিকে চলে এসেছি। তোমরা স্মার্ট স্টাডি করার জন্য অবশ্যই হার্ড ওয়ার্ক করো, হার্ড ওয়ার্কের কোনো বিকল্প নাই, তার সাথে স্মার্ট ওয়ার্কটা যেন অবশ্যই থাকে, মানে ঠিক সেই কোশ্চেনগুলোকে ফলো করে যেগুলো তোমার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে পরীক্ষার লাস্ট প্রিপারেশন, তাই স্মার্ট ওয়ার্কের জন্য আমাদের এই ভিডিওটা, ঠিক আছে। তো তাহলে দেখো পরের কোশ্চেন, লাস্ট কোশ্চেন দেখো, আমাদের লাস্ট কোশ্চেন 10-এর কোশ্চেনটা কি বলেছে, এটা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দিয়েছে, যে ল্যামডা তরঙ্গদৈর্ঘ্যের বিকিরণ একটি ধাতব পৃষ্ঠের উপর আপতিত হলে নিবৃত্তি বিভবের মান হয় 4.8 ভোল্ট। আচ্ছা, যখন ওই পৃষ্ঠের উপর 2 ল্যামডা তরঙ্গদৈর্ঘ্যের বিকিরণ আপতিত হয় তখন নিবৃত্তি বিভবের মান হয় 1.6 ভোল্ট। পৃষ্ঠটির প্রারম্ভিক তরঙ্গদৈর্ঘ্যের মান কত? খুব খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অর্থাৎ আমাদের যে, ধরো এটা একটা ধাতব পৃষ্ঠ, ঠিক আছে, আমি আর ছবি আঁকবো না, যদি লাগবেও না, তোমরা সূত্র বুঝে গেছো। তো এর উপর যে তরঙ্গটা এসে পড়ছে এইচ নিউ, মানে হচ্ছে এইচ ইন্টু সি বাই ল্যামডা, মানে সিএইচ বাই ল্যামডা, এই তরঙ্গ দৈর্ঘ্য এসে পড়ছে, এর প্রারম্ভিক তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা জিরো, তার মানে এর যে কম্পাঙ্ক নিউ জিরো, যেখানে নিউ জিরো মানে হচ্ছে সি বাই ল্যামডা জিরো, ঠিক আছে, এই রাশিমালাগুলো তোমরা অলরেডি জানো। আচ্ছা, এখানে বলতে চেয়েছে যে নিবৃত্তি বিভব মানে হচ্ছে তখন ম্যাক্সিমাম গতিশক্তি নিবৃত্তি বিভবের সমান হয়ে যায়, এটা আমরা জানি, কারণ ম্যাক্সিমাম যে গতিবেগে আসছে তাকে আটকাতে গেলে উল্টো দিক থেকে যে ঋণাত্মক ভোল্টেজটা লাগে সেটাই তো নিবৃত্তি বিভব, তো সেটা হচ্ছে ভি। এই টার্মগুলো দিয়েছে, ঠিক আছে। তাহলে আমরা এক কাজ করি, আইনস্টাইনের যে আলোকতড়িৎ সমীকরণটা আছে সেটাকে এই আকারে লিখে নিই প্রথমে, তাহলে আমাদের বুঝতে আরো সুবিধা হবে। দেখো আমরা কি করছি, আইনস্টাইনের আলোকতড়িৎ সমীকরণটা কি ছিল, এইচ নিউ, যে লাইটটা পড়ছে সেটা একটা পার্ট হচ্ছে ইলেকট্রনের গতিশক্তি বৃদ্ধি করবে, ম্যাক্সিমাম গতিশক্তি, আর একটা পার্ট ওয়ার্ক ফাংশনকে তারা মানে ওভারকাম করবে, এটাই তো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, বা এইচ ইন্টু সি বাই ল্যামডা সমান ই ম্যাক্স এর মানটা কোথায়, নিবৃত্তি বিভব ই ভি জিরো প্লাস ডব্লিউ জিরো মানে হচ্ছে এইচ নিউ জিরো, নিউ জিরোটা হচ্ছে সূচনা কম্পাঙ্ক বা প্রারম্ভিক কম্পাঙ্ক, অর্থাৎ মিনিমাম যে মিনিমাম যে কম্পাঙ্কে লাইট না ফেললে এখানে ইলেকট্রন বেরোবে না, সেটা হচ্ছে সূচনা কম্পাঙ্ক। তাহলে এক কাজ করি, এটাকে আমরা একটু সাজিয়ে নিচ্ছি, ই ভি জিরো প্লাস এইচ নিউ জিরো মানে হচ্ছে সি বাই ল্যামডা জিরো, ঠিক আছে। তাহলে এখান থেকে ই ভি জিরো প্লাস সি এইচ বাই ল্যামডা জিরো, তাহলে এটা কি পেলাম, এটা হচ্ছে এইচ নিউ মানে সি এইচ বাই ল্যামডা, এটা তাহলে সি এইচ বাই ল্যামডা সমান, এটা আমরা লিখবো, ঠিক আছে। এই টার্মটা একটু মনে রাখবে, সি এইচ বাই ল্যামডা সমান ই ভি জিরো, আচ্ছা এটা সমান ছিল, সরি, সি এইচ বাই ল্যামডা সমান ই ভি জিরো প্লাস সি এইচ বাই ল্যামডা জিরো। আমাদের যে ম্যাথটা দিয়েছে সেই আন্ডারে আঁকার জন্য, মানে সেই আকারে আনার জন্য আমরা কিন্তু এটা লিখলাম। ক্লিয়ার হয়েছে? তাহলে দেখো এইটার আকারে আমরা সমীকরণগুলো সাজাবো। প্রথম ক্ষেত্রে বলেছে যে ল্যামডা তরঙ্গদৈর্ঘ্যে যখন লাইট পড়ছে নিবৃত্তি বিভব হচ্ছে 4.8 ভোল্ট। তাহলে আমরা কাজ করি, সমীকরণটা একবার ফ্রেশ করে লিখিনি, কারণ জায়গা লাগবে খানিকটা, এগুলো সব মুছে দিচ্ছি, তোমরা বুঝতে পেরেছো আশা করছি। তাহলে আরেকটু আগিয়ে যাই, লাস্টে কি আমরা সমাধানটা করবো। অর্থাৎ 1 নম্বর হচ্ছে ল্যামডা তরঙ্গদৈর্ঘ্য, তখন ভি জিরোর মানটা হচ্ছে 4.8 ভোল্ট। তাহলে এখান থেকে আমরা সমীকরণটা লিখতে পারি, এখানটা সি এইচ বাই ল্যামডা সমান হচ্ছে ই ভি জিরো, এটা হচ্ছে 4.8 প্লাস সিএইচ বাই ল্যামডা জিরো, ল্যামডা জিরোটা হচ্ছে সূচনা তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে। আচ্ছা, আবার বলে দিয়েছে, কি বলেছে, যে পৃষ্ঠের উপর 2 ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যে বিকিরণ পড়লে নিবৃত্তি বিভব হয় 1.6 ভোল্ট। তাহলে এখানে ল্যামডার জায়গায় যখন 2 ল্যামডা লিখবো তখন ভি জিরোটা লিখবো 1.6 ভোল্ট। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সিএইচ বাই 2 ল্যামডা সমান, এটাকে লিখতে পারি ই ইন্টু 1.6 প্লাস সিএইচ বাই ল্যামডা জিরো, ঠিক আছে। এটা অনেক রকম ভাবে সমাধান করা যায়, তোমাদেরকে বার করতে হবে ল্যামডা জিরোর মানটা। তোমরা এটাকে একটা অপনয়ন হোক বা পরিবর্তন পদ্ধতি, যে কোনো পদ্ধতিতে সমাধান করবে। আমার সুবিধাতে আমি ইকুয়েশন দুটোকে একদম গোড়াতে লিখে নিচ্ছি, যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয়, কারণ আমাদের জায়গা কম পাবো না হলে। ওকে, আচ্ছা আমরা লিখে নিলাম সিএইচ বাই ল্যামডা
সমান হচ্ছে দেখো 4.8 ই প্লাস সিএইচ বাই ল্যামডা জিরো, আর একটা হচ্ছে সিএইচ বাই 2 ল্যামডা সমান 1.6 ই প্লাস সিএইচ বাই ল্যামডা জিরো। ওকে, তাহলে দেখো এই সমীকরণ দুটোকে সমাধান কিভাবে করা যায়, আমাদের ল্যামডা জিরো বার করতে হবে। তো এক কাজ করি, এই ইটাকে হাটিয়ে দেবো, তাহলে আমাদের ল্যামডার আকারে ল্যামডা জিরোকে অ্যাকচুয়ালি নিয়ে আসতে হবে। তোমরা চাইলে এর মান জানো 1.6 10⁻⁻19, ওই আকারও মানটা নিয়ে আসতে হবে, তখন ল্যামডাটাকে দূর করে দেবে। কিন্তু আমাদের যেহেতু ল্যামডার মানটা দেওয়া আছে, তাই ল্যামডাটাকে রাখতে হবে, কারণ ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যই বলে দিচ্ছে। অর্থাৎ আমাদের নন কোয়ান্টিটি বলতে ল্যামডা, আর আননোন বলতে ল্যামডা জিরো। ঠিক আছে, ল্যামডা প্রদত্ত, এটা মনে রাখবে একটু, এখানে আমাদের পরীক্ষায় যেরকম কোশ্চেন থাকবে সেরকম অ্যান্সার। আর ল্যামডা জিরো হচ্ছে আননোন, এটাকে আমাদের খুঁজে বার করতে হবে। ওকে, আননোন। হ্যাঁ, আচ্ছা, তাহলে কাজ করি, এটা 4.8, এটা 1.6, এই রাশিমালাটাকে 3 দিয়ে গুণ করে দিচ্ছি। অর্থাৎ আমাদের যে সমীকরণটা, এইটাকে আমরা 3 দিয়ে গুণ করে দিচ্ছি। ঠিক আছে, ইন্টু 3। এটা কত নম্বর? 2 নম্বর সমীকরণ, এটা 1 নম্বর সমীকরণ ধরো। ওকে, আচ্ছা, তাহলে এটাকে আমরা ফের রাশিমালাটা কি পাবো? সিএইচ 3 সিএইচ বাই ল্যামডা সমান 4.8, না এটা তো 3 দিয়ে গুণ করছি না, উপরেরটা করছি, ই প্লাস সিএইচ বাই ল্যামডা জিরো। আর দ্বিতীয় সমীকরণটা কি পাবো? 3 সিএইচ বাই ল্যামডা সমান 4.8 ই প্লাস 3 সিএইচ বাই ল্যামডা জিরো। ওকে, এরপর বিয়োগ করে দাও, এটা থেকে এটা বিয়োগ করে দাও। তাহলে এটা বিয়োগ করলে কি আসবে? সিএইচ বাই ল্যামডা মাইনাস 3 সিএইচ বাই ল্যামডা, তাহলে -2 সিএইচ বাই ল্যামডা। এটা বিয়োগ করলে কেটে যাচ্ছে, এটা বিয়োগ করলে দেখো সিএইচ বাই ল্যামডা জিরো। ও, এটা তো 2 ছিল, একটা এটা 2 ছিল, তাহলে 1 - 3 মানে -1 হবে। ঠিক আছে, এটা সিএইচ বাই ল্যামডা জিরো -3, তাহলে -2 সিএইচ বাই ল্যামডা জিরো। সিএইচ কাটিয়ে দিলাম, তাহলে মাইনাসটাও কাটিয়ে দিচ্ছি, মাইনাসের মাসে প্লাস করে দিচ্ছি, তাহলে 1 বাই ল্যামডা সমান, এখানে কি পাচ্ছি? হাফ পেয়েছিলাম না? হ্যাঁ, 1 - 3 মানে হাফ। ঠিক আছে, তাহলে এটা হবে 2 বাই, এটা 2 ল্যামডা, 2 বাই ল্যামডা জিরো, কোনাকুনি গুণ করে দাও, ল্যামডা জিরো সমান 4 ল্যামডা। এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, ল্যামডা জিরো সমান 4 ল্যামডা, অ্যান্সারটা একটু মিলিয়ে নেবে, আমরা মিলিয়ে নিচ্ছি। তো হ্যাঁ, ল্যামডা জিরো সমান 4 ল্যামডা। তো এই ছিল আমাদের টোটাল 10টা কোশ্চেন, খুব খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল। আর তোমরা এইভাবে ভিডিওগুলো একটু ফলো করো। তোমাদের থার্ড টার্মের পরীক্ষা যার যেরকমই হোক না কেন, অনেকে তো বলে 33-34 করেছো, আমাদের এখানে কমেন্ট করেছিলে। তো যাই হোক, খুব সুন্দর পরীক্ষা, যারা করতে পারেনি তাদের জন্য শুভকামনা রইলো আগামী পরীক্ষাতে। ঠিক আছে, আর আমাদের এরপর এইভাবে প্রত্যেক চ্যাপ্টারের যে মেন, মানে পুরো চ্যাপ্টার আমরা আলোচনা মধ্যে যাবো না, কারণ ওইটা তোমরা টিউশন টিচারদের কাছে বা বাড়িতে বা স্কুলে সব পড়ছো, তো ওইটা নিয়ে আমরা এখানে আলোচনায় আসবো না। আমরা আসবো একটা স্মার্ট ওয়ার্কে, অর্থাৎ সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করবো। ঠিক আছে, আর তার জন্য অবশ্যই আমাদের এই যে চ্যানেলটিকে, এসপিডি সমাধানকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না, তাহলে আমাদের পরের ভিডিও পাওয়া মানে দেওয়ার সাথে সাথে তোমরাও পেয়ে যাবে। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি করে লাইক আর তোমাদের মতামত আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। আর তোমার বন্ধুদেরকেও ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করে দাও, যাতে করে তোমার সাহায্যের সাথে সাথে তাদেরও যেন সাহায্য হয় এই ভিডিওগুলো পাওয়ার পর, যাতে করে তাদের ফিজিক্স সাবজেক্টের প্রতি যে দুর্বলতা বা ভিত্তি বা ভয়, এটা যেন কেটে যায়। সো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই বাই। এরপরে আমরা অন্য আবার চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো, সম্ভবত সেটা আলোক বিজ্ঞানের কোনো একটা চ্যাপ্টার। তার কারণটা হচ্ছে যে কোনো স্টুডেন্ট কমেন্ট করেছিল যে স্যার আমাদের আলোক বিজ্ঞান পড়া শুরু হয়েছে, কেউ বলেছে আমাদের মডার্ন ফিজিক্স পড়া স্টার্ট হয়েছে। তো দুজনকেই মানে দু রকম স্টুডেন্টের কথা মাথায় রেখে আমরা একসাথে একটা করে আলোক বিজ্ঞান, একসাথে মডার্ন ফিজিক্স, একটা করে চ্যাপ্টার দিতে থাকবো, যাতে করে তাড়াতাড়ি তোমাদের টপিকগুলো কভার হয়ে যায়। তার সাথে সাথে যখন আমাদের রাইমার্টিন কোশ্চেন ব্যাগ বা টেস্ট পেপার যেটাই হাতে আসবে না কেন, সম্ভবত রাইমার্টিন কোশ্চেন ব্যাগটা আগে আসে, কারণ ওটা আমাকে মানে পার্সোনালি আমাকেও ওরা দেয়, ওই কি বলে স্পেসিমেন কপি দিয়ে যায়, ফলে আমাকে আর কিনতে হয় না, এটা আমার একটা সুবিধা। ফালতু কেনার টাকা কেন খরচা করতে হবে? তোমাদের জন্য ভিডিও বানানোটা আমার কাজ, টাকা খরচা করাটা আমার কাজ নয়। ঠিক আছে, তো যাই হোক, সেক্ষেত্রে পরের ভিডিও আবার আসতে থাকবে, তখন তোমরা আবার ওই ভিডিওগুলো ফলো করো, কারণ তোমাদের মাত্র ফেব্রুয়ারি মাসেই পরীক্ষা। তবে যতটা সুযোগ টাইম একটু পিছিয়ে যেতে পারে, মধ্যশিক্ষা পর্ষদ নাকি শিক্ষা সংসদ জানিয়েছে, দেখা যাক যেটা হয়। তোমরা আপাতত ওই ফেব্রুয়ারি মাসে ফার্স্ট উইক যে ডেটটা আছে সেটা ধরে আগাতে থাকো। সো বাই বাই, আজকের বিদায় নিলাম, টাটা টাটা।